চলো শুরু করো। মাসই নয়, এই বছরের শেষ আনমিউট রবিবারে করো। আমাদের প্রযুক্তিগত সমস্যার জন্য অত্যন্ত দুঃখিত। আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানকে পরবর্তী সময়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা স্যার, তাহলে শুরু করে দিই আজকের হ্যাঁ 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 অনুষ্ঠানটা। হুম হুম করে দাও। গৌতা, তাহলে শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রযুক্তিগত এই বাধ্যবাধকতা কিংবা এই বিলম্ব, তার জন্য আমরা প্রথমেই দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। নতুন করে বলার অপেক্ষা রাখে না, আজকে এই শুভ সন্ধ্যায় এই উৎসব মুখরিত পরিবেশে কেন বা কাকে নিয়ে আমরা এই ওয়েবিনার শুরু করতে চলেছি। এই মাস তথা এই বছরের শেষ রবিবার আজ। আর শেষ রবিবার মানেই আমাদের সাথে থাকেন আমাদের পরম শ্রদ্ধেয়, পরম প্রিয় অধ্যাপক ডক্টর কল্যাণ কুমার সরকার মহাশয়। তাকে প্রথমেই জানাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপের পক্ষ থেকে স্যার শুভ সন্ধ্যা এবং আমাদের প্রণাম নেবেন। একই সাথে স্যার আমাদের সাথে আজকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না, কিন্তু প্রথা মেনে বা বলতেই হয়, স্যার বর্তমানে কাঁচরাপাড়া মহাবিদ্যালয়ের বা কাঁচরাপাড়া কলেজের একজন বরিষ্ঠ অধ্যাপক। একই সাথে স্যার অধ্যাপনার কাজ পাশাপাশি স্যারের সৃষ্টিকর্ম এবং বিভিন্ন ওয়েবিনারে স্যারের বলা বক্তব্য, উত্থাপিত পত্র আমাদেরকে সর্বদা সমৃদ্ধ করে চলেছে। তাই সেরকমই একটি রবিবার আজ। এরকম ভাবে স্যার আমাদের সাথে, আমাদের পাশে এরকম ভাবে চলছেন বহুদিন ধরে। তাই স্যার এখন আর নতুন অন্যভাবে নয় পরিচিত হওয়া দরকার পড়ে না। স্যার আমাদের সাথেই, আমাদের রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের একজন সদস্য এবং আমাদের গাইড হিসেবে স্যার রয়েছেন। তাই স্যারকে অনুরোধ করব আমরা আমাদের পূর্ব নির্ধারিত যে বিষয়, সেই বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা সূত্রপাত করার জন্য। স্যার প্লিজ আপনি আপনার প্রবর তত্ত্ব, রাজনৈতিক তত্ত্ব বিষয়টি যদি একটু আলোচনা করেন স্যার। শুভ সন্ধ্যা। আজ বছরের শেষ রবিবার, মাসেরও শেষ রবিবার। গৌর খুব সুন্দর ইন্ট্রোডাকশনটা দিয়েছে, গৌরকে ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে আমার আন্তরিক অভিনন্দন, এই জন্য যে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র যখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা স্কুলে যেতে পারছি না, কলেজে যেতে পারছি না, আমরা হাঁসফাঁস করছি ছেলে মেয়েদের কাছে যাওয়ার, পড়ানোর, এবং ছেলেমেয়েরাও যখন বাড়িতে বসে হাঁপিয়ে উঠছে ঘরে বসে বসে যে কলেজে যাওয়া দরকার, ইউনিভার্সিটিতে যাওয়া দরকার, স্কুলে যাওয়া দরকার, ঠিক সেই সময় তারা একটা প্যারা ইউনিভার্সিটি তৈরি করে ফেলেছেন বা সাব ইউনিভার্সিটি তৈরি করে ফেলেছেন, করে ফেলে দূর দূর প্রান্তের ছাত্রছাত্রীদের একত্রে জমায়েত করার চেষ্টা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র সেই ফর্মাল ইউনিভার্সিটির পাশাপাশি একটা ইনফর্মাল
বাট এফেক্টিভ ইউনিভার্সিটি সিস্টেম বা এডুকেশনাল সিস্টেম চালু করে দিয়েছে। এবং আমি খুব গর্বিত যে এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের যারা সংগঠক আয়োজক ভাই বোনেরা, তারা সবাই কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী। তারা যে এই উৎসাহী মন নিয়ে এগিয়ে এসে আরো বেশ কিছু ছাত্রছাত্রীকে শিক্ষার ব্যাপারে উৎসাহী করে তুলতে চেয়েছে এবং তাদেরকে সরাসরি পাঠদানের ব্যবস্থা করেছেন, সেটাকে আমি খুব কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় কথা, তারা বিভিন্ন রবিবার বা অন্যান্য দিন, সপ্তাহের একাধিক দিনেও বিভিন্ন বিষয়ের পারদর্শী অধ্যাপক বক্তাকে ডেকে এনে তাদের দিয়ে আলোচনা করিয়ে নিয়েছেন পাঠ্য বিষয় সম্পর্কে, যেগুলি দূর দূর প্রান্তের ছেলে মেয়েদের এবং সব প্রান্তের ছেলে মেয়েদেরই কাজে লাগবে বা লেগেছে। তো এইরকমই একটা আয়োজনে আমি ওদের রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সঙ্গে একাত্মতার সূত্রে জড়িয়ে পড়েছি এবং সেই সূত্রেই প্রতি মাসের শেষ রবিবারটা আমার জন্য নির্দিষ্ট করা হয়েছে এবং আমি খুব গর্ববোধ করি এইরকম একটি সোশিও একাডেমিক প্ল্যাটফর্মে আমার বক্তব্য পেশ করার জন্য। বিশেষ করে আমার নিরস কিছু কথা অন্তত বলবার সুযোগ এরা করে দিয়েছেন, এই জন্য সঙ্গে সঙ্গে আমি এদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এই ইউনিভার্সিটি সিস্টেম বা ফর্মাল এডুকেশনাল সিস্টেমের পাশাপাশি একটা ইনফর্মাল এডুকেশনাল সিস্টেম চালু করার জন্য এবং বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের একই সঙ্গে শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমরা কলেজে 45 মিনিট বা 50 মিনিট বা 1 ঘন্টা পড়াই, সেটি কলেজের ছাত্রদের 30 জন, 40 জন, 50 জনের মধ্যে। কিন্তু এই চ্যানেলগুলির মাধ্যমে বিভিন্ন প্রান্তে প্রায় হাজার হাজার ছেলে মেয়ে একসাথে একই বিষয় শুনবার সুযোগ পাচ্ছে। এটা গৌরগোপাল সহ রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সকল ভাই বোনকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। প্রসঙ্গক্রমে একটু বলতেই হয় যে এই সংগঠনের যারা সদস্য, তাদের কৃতজ্ঞতা, তাদের শুভেচ্ছা জানাতেই হয়। সর্বশ্রী গৌরগোপাল মিস্ত্রি, উত্তম কুমার দাস, সৈকত জানা, আজরউদ্দিন লস্কর, মহিম মন্ডল, তাজবুল হক, নির্মল শীল, প্রশান্ত সরকার, সুজয় রায়, ইয়াকুব হোসেন, বিশ্বজিৎ সাহু, তাপস দাস, শিব শঙ্কর বেরা, আরো আরো অনেক ভাই আমার রয়েছেন এর সঙ্গে জড়িত। সকলের নাম হয়তো বলা সম্ভব হলো না। সঙ্গে সঙ্গে আমি তনুজা দাস, পৌলমী হাজরা, অন্বেষা পাল, চন্দ্রাবতী হালদার, মৌমিতা দেবনাথ, আরো আরো অনেক বোন রয়েছেন এইরকম এই সংগঠনের সঙ্গে। সকলের নাম হয়তো বলতে পারলাম না, কিন্তু সকলকেই, এই সংগঠনের সকল সংগঠক, সক্রিয় কর্মী, সক্রিয় কর্মকর্তা সকলকেই আমি আমার, এবং সঙ্গে সঙ্গে সাধারণ সদস্য সকলকেই আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। গতকাল বড়দিন গিয়েছে, বড়দিনের শুভেচ্ছা এবং তাদেরকে বড়দিনের আন্তরিক অভিনন্দন জানাই। সামনে আমরা বলছি এটা বছরের শেষ রবিবার, ফলে এটাই এই দিন থেকেই আমি আগামী 2022 সালের জন্য, নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাই সকলকে, আমার রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের যুবক উৎসাহী ভাই বোনেদের, সঙ্গে সঙ্গে শ্রোতা দর্শক বৃন্দকে এবং সঙ্গে সঙ্গে আমার হৃদয় প্রতিম দর্শকদের। আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রবর তত্ত্বের রাজনীতি বা পলিটিক্স অফ এলিট পলিটিক্স, এলিট থিওরি, অর্থাৎ প্রবর তত্ত্বের রাজনীতি। প্রবর শব্দটা হয়তো নতুন আমাদের কাছে, রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনায় প্রবর বা এলিট শব্দটা নতুন এসেছে, কিন্তু নতুন হলেও এই শব্দটা কিন্তু অতি প্রাচীন। কোথা থেকে আসছে বা কিভাবে আসছে আমি আমার বলার সময় একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব, এবং সেক্ষেত্রে আমরা আসবো। আসলে যেটা বিষয়টা হলো এই যে আমাদের সমাজ, প্রতিটি সমাজ স্তর বিন্যস্ত সমাজ, উঁচু নিচুতে বিভক্ত সমাজ, এবং এখানে আমরা দেখতে পাই উচ্চতায় আছে, নিচু নিম্নে আছে। ফলে মানুষজনের মধ্যে যে স্তরভেদ, এই স্তরভেদের রূপই থেকেই আমরা দেখতে পাই। হ্যালো 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 হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সমাজের মানুষজনের মধ্যে যে উঁচু নিচুর ভেদ, এই ভেদ থেকে কিন্তু আমরা
যে স্তরবিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ধারণা পাই, সেই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের থেকেই আমরা কিন্তু এই এলিটের ধারণাও পেয়ে থাকি। আসলে এলিট বা প্রবর হলো একটা উঁচু সম্প্রদায়ভুক্ত মানুষ, একটা উচ্চ বর্ণের মানুষ বা উচ্চ স্তরের মানুষ, বর্ণ বা সম্প্রদায় না বলে বলবো উচ্চ স্তরের মানুষ। এলিট শব্দটার আমরা বাংলা করেছি প্রবর, অর্থে প্রকৃষ্ট, বর অর্থে শ্রেষ্ঠ, মানে প্রকৃষ্ট মানুষ বা শ্রেষ্ঠ মানুষ এই অর্থে প্রবর। আর ইংরেজি হচ্ছে এলিট। এই এলিট কথাটার আসলে মানে হচ্ছে যে সমাজের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, দর্শন, ক্রীড়া, সমস্ত ক্ষেত্রে এগিয়ে থাকা কিছু মানুষজনের সমষ্টি হচ্ছে এই প্রবর বা এলিট। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যে প্রবর হলেন তারাই, এলিট হলেন তারাই যারা সমাজের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, দর্শন, খেলাধুলা, বিনোদন, সংস্কৃতি চর্চা সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছেন। এই ধরনের সমস্ত ক্ষেত্রে এগিয়ে থাকা মানুষজনের সমষ্টি হলো প্রবর বা এলিট। বলাই বাহুল্য এই সমস্ত সব দিক থেকে এগিয়ে থাকা মানুষজনের সংখ্যা কিন্তু খুব কম, আর কম বলে এই সংখ্যাল্পতাই হচ্ছে এলিটের বড় বৈশিষ্ট্য। এবং সংখ্যাল্পতার জন্যই এলিট গুরুত্ব পেয়ে থাকে। সংখ্যায় কম বলেই এলিট জনগণ বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন, এবং সেখানেই সমাজে তাদের বিশেষত্ব বা সেখানেই সমাজে তাদের বৈশিষ্ট্য। আসলে এলিট বলতে যেটা বোঝাচ্ছে যে সমাজের সকল ক্ষেত্রে এগিয়ে থাকা, শুধু শিক্ষা নয়, শুধু সংস্কৃতি নয়, শুধু রাজনীতি নয়, শুধু ধর্ম নয়, শুধু সংস্থা পরিচালনা নয়, শুধু কারখানা পরিচালনা নয়, শুধু কলেজ পরিচালনা নয়, সমস্ত ক্ষেত্রে এগিয়ে থাকা মানুষজনের সমষ্টি হচ্ছে এলিট। এখন শিক্ষা ক্ষেত্রে যে মানুষটি এগিয়ে আছেন সে মানুষটি এলিট, যে মানুষটি খেলাধুলায় এগিয়ে আছেন সে মানুষটি এলিট, যে মানুষটি ব্যাংককে খুব ভালো করে পরিচালনা করছেন অন্যান্য ব্যাংকের ম্যানেজারের চেয়ে তিনি এলিট, যে মানুষটি কলকারখানা পরিচালনা করছেন অন্যান্য কলকারখানার পরিচালকদের চেয়ে তিনি এলিট। অর্থাৎ শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, রাজনীতির দিক থেকে, ধর্মের দিক থেকে, চিন্তা চেতনার দিক থেকে যে মানুষটি এগিয়ে আছেন তিনি হলেন এলিট। এলিটের সুন্দর সংজ্ঞা পাওয়া যায় ইতালীয় চিন্তাবিদ ভিলফ্রেড মার্চিস প্যারেটোর চিন্তাধারায় এলিটের ধারণা খুব সুস্পষ্ট রূপ পেয়েছে। তো প্যারেটো তার একটি বই দ্য ট্রিয়াটাইজ অফ জেনারেল সোশিওলজি, অর্থাৎ সাধারণ সমাজতত্ত্বের প্রবন্ধ, এই যে বইটি, সেই বইটিতে এলিটের ধারণা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এলিট কাকে বলবো? তিনি বলছেন যে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, কারখানা পরিচালনা, ব্যাংক ডাকাতি, ট্রেন ডাকাতি সব ক্ষেত্রে এগিয়ে থাকা মানুষ হচ্ছেন এলিট। লক্ষ্য করুন তিনি রেল ডাকাতি বা ট্রেন ডাকাতির কথা উল্লেখ করেছেন, ট্রেন ডাকাতিতে এগিয়ে থাকা মানুষটিও এলিট। কিরকম না, তিনি বলছেন প্রত্যেকের স্ব ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে যে মানুষটি অন্যদের চেয়ে এগিয়ে আছে, নিজের কর্মক্ষেত্রে, নিজের পেশায় যে মানুষটি অন্যান্য সহকর্মীদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন তিনি হলেন এলিট। তিনি দেখাচ্ছেন যে কোনো ব্যাংক ম্যানেজার যদি অপর ব্যাংক ম্যানেজার চেয়ে বেশি দক্ষতার সঙ্গে ব্যাংককে পরিচালনা করতে পারেন তিনি ব্যাংক ম্যানেজার কুলে তিনি এলিট। আবার যে শিক্ষক কুলের মধ্যে খুব বেশি করে ছেলে মেয়েদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন, খুব ভালো পড়াতে পারেন, তিনি শিক্ষক কুলের মধ্যে এলিট। আবার কোন রাজনীতিবিদদের মধ্যে যিনি সবচেয়ে ভালো স্কোর করতে পারেন, রাজনীতিতে জয়লাভ করতে পারেন, রাজনীতিতে যিনি প্রভাব বিস্তার করতে পারেন তিনি হলেন রাজনীতিবিদদের মধ্যে এলিট। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে ট্রেন ডাকাতদের মধ্যে শ্রেষ্ঠ, ট্রেন ডাকাতি করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি হচ্ছেন ট্রেন ডাকাত কুলে এলিট। আমি একটু সহজ করে দিই, তিনি বলছেন কোন ট্রেনে ডাকাতি করে 10 বার ডাকাতি করে যদি একবারও ধরা না পড়েন রেল পুলিশের হাতে তাহলে তিনি স্কোর পাবেন 10-এ 10। আর যে ট্রেন ডাকাত 10 বার ট্রেন ডাকাতি করে প্রতিবারই ধরা পড়েন তিনি স্কোর পাবেন 0। তাহলে লক্ষ্য করুন যে এই 0 পাওয়া ট্রেন ডাকাত তিনি কোনো মতেই ট্রেন ডাকাত কুলে এলিট হতে পারছেন না।
অথচ যিনি ট্রেন ডাকাত খুলে 10 বার ট্রেন ডাকাতি করে একবারও ধরা না পড়েন পুলিশের হাতে, তিনি হলেন ট্রেন ডাকাত কুলের মধ্যে এলিট। তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটা পেশায়, লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা পেশায় এগিয়ে থাকা মানুষই হলেন এলিট। সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, ধর্মের ক্ষেত্রে হতে পারে, দর্শনের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। যেমন শিক্ষার ক্ষেত্রে যদি বলেন, আমি বলবো ডক্টর আবুল কালাম আজাদ, তিনি এলিট। আবার যদি ক্রীড়া ক্ষেত্রে বলেন তাহলে বলবো সৌরভ গাঙ্গুলি বা সচিন তেন্ডুলকর এলিট, বা ইমরান খান এলিট। যদি আবার ধর্মের ক্ষেত্রে বলেন তাহলে বলবো পোপ এলিট, পোপ মশাই এলিট। আবার বলবো ইরানের আয়াতুল্লাহ খোমেইনি, ধর্মীয় নেতা, তিনি এলিট। আবার যদি সংস্কৃতির ক্ষেত্রে বলেন, তার সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বলেন তাহলে বলবো শেক্সপিয়র এলিট, রবীন্দ্রনাথ এলিট, শরৎচন্দ্র এলিট। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি নিজের কর্মক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া শ্রেষ্ঠ ব্যক্তি হলেন এলিট। এইরকম ভাবে আমরা এলিটের ধারণা পেয়ে থাকি। ফলে শিক্ষার ক্ষেত্রে এলিট আছে, আবার ট্রেন ডাকাতির ক্ষেত্রেও এলিট আছে, ধর্মের ক্ষেত্রেও এলিট আছে, আবার খেলাধুলার ক্ষেত্রে এলিট আছে। প্রত্যেকটা কর্মক্ষেত্রে এগিয়ে থাকা মানুষজনের সমষ্টি হলো এলিট। এই যে এলিটের ধারণা বা প্রবরের ধারণা বা শ্রেষ্ঠ মানুষের ধারণা, প্রকৃষ্ট বর শ্রেষ্ঠ মানুষের ধারণা, এই ধারণার যে আমরা কিন্তু হয়তো পরবর্তীকালে অনেক পরে আমরা পলিটিক্যাল সোশিওলজিতে পাচ্ছি। বিশেষ করে আমরা শব্দটা চয়ন করা হচ্ছে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে 1823 সালে। 1823 সালে, প্রায় মানে 200 বছর আগে আমরা দেখতে পাচ্ছি এলিট শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে। কিন্তু তারও আগে এলিট কথাটি প্রচলিত ছিল, এলিট বিষয়টি প্রচলিত ছিল, হয়তো এলিট অর্থে ছিল না, এলিট শব্দে ছিল না। কিন্তু 1823 সালে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে এলিট কথাটিকে অন্তর্ভুক্ত করার অনেক পরেও আমরা দেখতে পাচ্ছি এলিটের ধারণা এলো ভিলফ্রেডো মার্চিস প্যারেটো, আমরা দেখতে পাচ্ছি গেটানো মস্কা এবং রবার্ট মিশেল। এই তিনজন চিন্তাবিদের চিন্তাধারার মধ্যে এলিট তত্ত্বটা খুব জোরালো রূপ লাভ করলো। এবং পরবর্তীকালে বার্নহাম, সি রাইট মিলস, হ্যারল্ড ল্যাসওয়েল প্রমুখের চিন্তাধারাতেও এলিট শব্দটি বা এলিট কনসেপ্টটি খুব জোরালো রূপ পেয়েছিল। কিন্তু তিনজন ব্যক্তিত্ব, দুজন ইতালীয়, ভিলফ্রেডো মার্চিস প্যারেটো এবং গেটানো মস্কা, এই দুজন ইতালীয় ব্যক্তিত্ব, এবং আরেকজন হচ্ছে জার্মান ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন রবার্ট মিশেল। এই তিনজনের চিন্তাধারার মধ্যে দিয়েই এলিট তত্ত্বটা খুব জোরালো রূপ, সুস্পষ্ট রূপ লাভ করে। কিন্তু এই তিনজন চিন্তাবিদের চিন্তাধারার অনেক আগেই এই এলিট তত্ত্বের উদ্ভব বা উদ্ভাস লক্ষ্য করা গিয়েছিল। হয়তো এলিট শব্দটিতে নয়, ভিলফ্রেডো মার্চিস প্যারেটো যেভাবে এলিট শব্দটিকে ব্যবহার করেছেন, বা গেটানো মস্কা যেভাবে এলিট শব্দটিকে ব্যবহার করেছেন, বা টিম বার্নহাম যেভাবে ব্যবহার করেছেন, অথবা রবার্ট মিশেল যেভাবে ব্যবহার করেছেন, বা হ্যারল্ড ল্যাসওয়েল বা সি রাইট মিলস যেভাবে ব্যবহার করেছেন, হয়তো একেবারে ওই শব্দ ধরে ব্যবহৃত হয়নি, কিন্তু ব্যবহৃত হয়েছে বহু আগে, অনেক আগে, যেটা আমরা আন্দাজ করতে পারি যে সেই সময় থেকে এলিটের কনসেপ্টটা ছিল। আমরা এলিটের কনসেপ্টটা পাই প্রথম, অন্তত যতটা আমাদের লিখিত সাহিত্য রয়েছে, সেটা লিখিত সমাজতাত্ত্বিক সাহিত্য বা রাজনৈতিক সাহিত্য বা সমাজ রাজনৈতিক সাহিত্য রয়েছে, তার মধ্যে প্রথম দেখতে পাই আমরা প্লেটোর রচনায়। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে আমরা দেখতে পাই যে তিনি এমন একটা কনসেপ্ট তৈরি করেছেন যেখানে এলিট বলে একটা শ্রেণীকে পাওয়া যাচ্ছে, এলিট বলে একটা গ্রুপকে পাওয়া যাচ্ছে, যদিও তিনি এলিট শব্দটিকে ব্যবহার করেননি। যেমন তিনি দেখিয়েছেন যে মানুষের মধ্যে তিনটি গুণ, একটা হচ্ছে কোয়ালিটি অফ রেশনালিটি, বুদ্ধিবৃত্তির গুণ, কোয়ালিটি অফ ইন্টেলেক্ট, আরেকটি বলছেন কোয়ালিটি অফ কারেজ, সাহসিকতার গুণ, এবং তিনি বলছেন যে কোয়ালিটি অফ লেবার, শ্রম ক্ষমতার গুণ। তিনি বলছেন যে সমস্ত মানুষের মধ্যে কোয়ালিটি অফ ইন্টেলেক্ট, কোয়ালিটি অফ রেশনালিটি আছে, অর্থাৎ বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ যারা, হ্যাঁ, তারাই হলেন শাসক শ্রেণী। কারণ শাসন করতে বিদ্যা, বুদ্ধি, প্রাজ্ঞতা লাগে, শাসন করতে প্রজ্ঞা লাগে। তাই যাদের এই প্রজ্ঞার গুণটি আছে, যারা রেশনাল, যাদের মধ্যে রেশনালিটি কাজ করে, যারা এফেক্টিভলি চিন্তা করতে পারেন, যাদের মধ্যে বুদ্ধিবৃত্তির গুণটা বেশি,
তাদের সমষ্টি হলো শাসক শ্রেণী। আর এই শাসক শ্রেণী কি করবেন? গোটা নগর রাষ্ট্রকে, তখনকার দিনে নগর রাষ্ট্র ছিল নগর কেন্দ্রিক রাষ্ট্র, এক একটা নগর এক একটা রাষ্ট্র, বা এক একটা শহর এক একটা রাষ্ট্র। তো এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন শাসক শ্রেণীর মানুষরাই গোটা নগর রাষ্ট্রকে পরিচালনা করবেন, গোটা নগর রাষ্ট্রের শাসন পরিচালনার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং বাকি সকল মানুষ তাদের শাসনাধীনে থাকবেন এবং তাদের শাসনকে অবনত মস্তকে মেনে নেবেন। অর্থাৎ অন্য সকলের উপর, বাকি সকল মানুষের উপর ওই গুটি কয়েক শাসক মানুষের বা শাসক শ্রেণীর মানুষের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। এইভাবে প্লেটোর চিন্তাধারা একটা এলিট কনসেপ্ট, মানে এগিয়ে থাকা মানুষজনের সমষ্টির যে ধারণা, যেটা এলিট তত্ত্বের মূল কথা, সেটা কিন্তু আমরা প্রথম পাচ্ছি রিপাবলিক গ্রন্থে প্লেটোর, এবং যেখানে তিনি বলছেন যে শাসক শ্রেণীর মানুষরাই হচ্ছেন মূলত এগিয়ে থাকা মানুষ, তাদের জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি দিয়ে গোটা নগর রাষ্ট্রকে পরিচালনা করবেন, এবং গোটা নগর রাষ্ট্রের বাকি সকল মানুষ, যোদ্ধা থেকে শুরু করে উৎপাদক শ্রেণীর মানুষ থেকে শুরু করে এমনকি দাস শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ, সবাই তাদের শাসনকে নতমস্তকে মেনে নেবেন, এবং সকলের উপর এই শাসক শ্রেণীর মানুষেরা প্রাধান্য বিস্তার করবেন, তাদের প্রভুত্ব মেনে নেবেন, তাদের শাসনাধিকারকে যথেষ্ট শ্রদ্ধা করে মেনে নেবেন। এই যে সকলের শ্রদ্ধা পাচ্ছেন, এই যে গুটি কয়েক মানুষ সকলের উপর প্রভুত্ব বিস্তার করছেন, এই যে গুটি কয়েক মানুষ সকলকে নিজেদের মতো পরিচালনা করছেন, সকলকে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন এবং এফেক্টিভলি সিদ্ধান্ত নিয়ে সেটাকে এফেকচুয়েট করছেন, সেটাকে অ্যাকচুয়ালাইজ করছেন, এই যে ক্ষমতাবান কিছু মানুষ, এই মানুষই হচ্ছেন আসলে এলিট, যেটা পরবর্তীকালে আমরা প্যারেটো, মস্কা এদের চিন্তাধারা থেকে পাবো। সুতরাং এলিটের ধারণাটা আমরা মূলত পেয়ে থাকছি প্লেটোর দ্য রিপাবলিক রচনা থেকে। পরবর্তীকালে প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের চিন্তাধারা তো ওই সুবিধাপ্রাপ্ত এবং ক্ষমতাপ্রাপ্ত বা শাসনাধিকার প্রাপ্ত কিছু বিশেষ মানুষের কথা আমরা পাচ্ছি, এবং তিনি প্লেটো যেমন তিনটে শ্রেণীর কথা বলেছেন মূলত, যে শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী, বুদ্ধিবৃত্তির গুণে শাসক শ্রেণী, আর সাহসিকতার গুণে যোদ্ধা শ্রেণী, এবং শ্রম ক্ষমতার গুণে উৎপাদক শ্রেণী, এই যে তিনটে শ্রেণীর কথা প্লেটো বলেছেন, তাঁর শিষ্য অ্যারিস্টটল তিনটে শ্রেণী নয়, তিনি শ্রেণীগুলিকে, সমাজের বা নগররাষ্ট্রের শ্রেণীগুলিকে 6 ভাগে ভাগ করেছেন। কিন্তু ঊর্ধ্বতন যে দুই শ্রেণী, যে পুরোহিত শ্রেণী এবং শাসক শ্রেণী, পুরোহিত শ্রেণীর শাসককে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে প্রাজ্ঞ পরামর্শ দেবেন, শাস্ত্রীয় পরামর্শ দেবেন পুরোহিত শ্রেণী। ফলে অ্যারিস্টটল পুরোহিত শ্রেণী এবং শাসক শ্রেণীকে প্রাধান্যের আসনে বসিয়েছেন, এমনকি শাসক শ্রেণী ও পুরোহিত শ্রেণীর নির্দেশ অনুযায়ী পরিচালিত হবেন বা রাষ্ট্র পরিচালনা করবেন। এই যে দুই শ্রেণী, পুরোহিত শ্রেণী এবং শাসক শ্রেণী, এই দুই শ্রেণী হলো অ্যারিস্টটলের মতে এগিয়ে থাকা শ্রেণী, মানে প্রাজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা শ্রেণী, জ্ঞান বিদ্যার দিক থেকে এগিয়ে থাকা শ্রেণী, বুদ্ধিবৃত্তির দিক থেকে এগিয়ে থাকা শ্রেণী। তাই তাদের হাতে পরিচালনা ক্ষমতা, তাই তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা, তাই তাদের হাতে নগর রাষ্ট্রকে পরিচালনা করার ক্ষমতা। ফলে এই দুই শ্রেণী হচ্ছে সেই অর্থে যে কনসেপ্টটা পরবর্তীকালে মার্চিস প্যারেটো, গেটানো মস্কার কাছ থেকে পাচ্ছি, সেই এলিট, সমস্ত এগিয়ে থাকা মানুষজনের যে সমস্ত এলিট, সেটা কিন্তু আমরা অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ থেকেও দেখতে পাচ্ছি। পুরোহিত শ্রেণী এবং শাসক শ্রেণী, এই দুই শ্রেণী হচ্ছেন মোটামুটি ভাবে এগিয়ে থাকা, ক্ষমতাবান, সুবিধাপ্রাপ্ত, আধিপত্যভোগী, প্রভুত্ব বিস্তারকারী, অন্যদের উপর প্রভুত্ব বিস্তারকারী। এটা কিন্তু এলিটের একটা বড় বৈশিষ্ট্য, বাকি সকলের উপর প্রভুত্ব বিস্তার করতে পারবে তারা, বাকি সকলকে নিজেদের মতো পরিচালনা করতে পারবে, বাকি সকলে তাদের নতমস্তকে মেনে নেবে। এই যে এলিট শ্রেণীর এই যে ধারণা, সেটা কিন্তু আমরা অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে পুরোহিত শ্রেণী এবং শাসক শ্রেণীর মধ্যে দেখছি। তাহলে আমরা প্রথম উদ্ভাস লক্ষ্য করছি এলিট তত্ত্বে, বা এলিট ধারণার প্রথম উদ্ভাস লক্ষ্য করতে পারছি আমরা প্লেটোর রচনায়, তারপর অ্যারিস্টটলের রচনায়। পরবর্তীকালে এলিটের একটি প্রকৃষ্ট ধারণা পাওয়া গেল, যদিও এলিট শব্দটিকে ব্যবহার করে নয়, এলিট ধারণার একটা প্রকৃষ্ট রূপ পাওয়া গেল কার্ল মার্কসের চিন্তাধারায়। কার্ল মার্কস যে শ্রেণীভিত্তিক সমাজের কথা কল্পনা করেছেন, সেখানে তিনি দুটো শ্রেণীর কথা বলেছেন, হ্যাভস এবং হ্যাভ নটস, প্রপার্টিয়েট আর নন প্রপার্টিয়েট। তিনি বলছেন যে সম্পত্তিবান মানুষ এবং সম্পত্তিহীন মানুষ, এবং
এবং সম্পত্তিবান শ্রেণীর মানুষই শাসক শ্রেণীর মানুষ, এবং সম্পত্তিহীন মানুষই হচ্ছে উৎপাদক শ্রেণীর মানুষ, মানে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাই সর্বহারা। এবং কার্ল মার্কসের চিন্তাধারায় এই যে হ্যাপস, যারা সম্পত্তিবান, তারাই হচ্ছেন শাসক শ্রেণী, এবং শাসক শ্রেণী সমস্ত ক্ষমতা ভোগ করছে, এবং শাসক শ্রেণী তাদের প্রভুত্ব, আধিপত্য বা বিপুল সংখ্যক সাধারণ মানুষ, বিপুল সংখ্যক সাধারণ গণশ্রেণীর মানুষের উপর নিজেদের ক্ষমতাকে প্রয়োগ করছে, নিজেদের ক্ষমতাকে ব্যবহার করছে, এবং বিপুল সংখ্যক মানুষকেও তাদের শাসন মেনে নিতে বাধ্য করছে, বিপুল সংখ্যক মানুষও তাদের শাসনকে নতমস্তকে মেনে নিতে বাধ্য হচ্ছে। এই যে অবস্থা, শাসক শ্রেণীর এই যে শ্রেণীগত চিন্তাধারা, এই এই এর মধ্যেও এলিট তত্ত্বের উদ্ভাস লক্ষ্য করা যায়। অর্থাৎ কার্ল মার্কসের মতে শাসক শ্রেণীর ধারণা হচ্ছে সেই দিক থেকে একটা শ্রেণীগত শ্রেষ্ঠত্বের ধারণা, এবং সেই শ্রেণীগত শ্রেষ্ঠত্বের দিক থেকে এগিয়ে থাকা মানুষ, শাসক শ্রেণীর মানুষ, সেই অর্থে হলো এলিট। সুতরাং কার্ল মার্কসের চিন্তাধারায় এই যে এলিট যে ধারণাটা পাওয়া যায়, সুবিধাপ্রাপ্ত, এগিয়ে থাকা, প্রাধান্যভোগী, আধিপত্যমুখী, প্রভাবশালী যে মানুষের ধারণা, সেই ধারণাটা আমরা কার্ল মার্কসের চিন্তাধারায় পাই। তবে সেটা শ্রেণী ভিত্তিক। মনে রাখতে হবে, কার্ল মার্কস বলছেন একটা শ্রেণী হচ্ছেন এলিট, অপর শ্রেণীটা অ-এলিট শ্রেণী, এবং সেই অ-এলিট শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের উপর এলিট শ্রেণীর মানুষের, শাসক শ্রেণীর মানুষের অখণ্ড আধিপত্য, তাদেরকে এড়িয়ে গিয়ে বিপুল সংখ্যক অ-এলিট শ্রেণীর মানুষ কিছু করতে পারবে না, এবং এলিট শ্রেণীর মানুষই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে অ-এলিট শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের উপর প্রাধান্য বিস্তার করবে। আমি এলিট এবং অ-এলিট বলছি, যদিও কার্ল মার্কস এভাবে বলেননি, কিন্তু তিনি বলছেন শাসক শ্রেণীর মানুষেরা যারা প্রাধান্য ভোগ করছে, তারা শাসনাধিকারহীন বিপুল সংখ্যক সাধারণ খেটে খাওয়া মানুষের উপর তাদের রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আর তাদের প্রভুত্বকে বজায় রাখছে। যেভাবেই হোক, তারা যে প্রভুত্ব পাচ্ছে, তারা যে ক্ষমতার দিক থেকে শ্রেষ্ঠত্বের আসনে আছে, তারা যে অপরের উপর একচেটিয়া ভাবে নিজেদের প্রাধান্য, প্রভুত্ব জাহির করতে পারছে, নিজেদের শাসনাধিকারকে প্রতিষ্ঠিত করতে পারছে, এটাই হচ্ছে এলিটের বিশেষত্ব। আমি বারবার বলছি, এলিটকে বাঁচতে হলে বুঝতে হবে, এলিটকে বেছে বার করতে হলে বুঝতে হবে যে তারা কতটা সমাজের উপর প্রভাবশালী, বাকি বিপুল সংখ্যক মানুষকে তারা কতটা কন্ট্রোল করতে পারছে। তারা যদি সমস্তটাই কন্ট্রোল করতে পারে, এই যে ক্ষমতাশালী এগিয়ে থাকা মানুষ, এই এগিয়ে থাকা মানুষের সমষ্টি হচ্ছে এলিট। কার্ল মার্কসের তত্ত্বে তাই আমরা ওই শাসক শ্রেণী যারা ক্ষমতার দিক থেকে এগিয়ে, সম্পত্তিবান শ্রেণী ক্ষমতার দিক থেকে এগিয়ে, সেই সম্পত্তির জোরে তারা কিন্তু কি করছে না, শাসনাধিকারকে পকেটস্থ করছে, তারাও শাসনাধিকারকে আয়ত্ত করে নিচ্ছে। শাসনাধিকারকে আয়ত্ত করে, মানে রাষ্ট্রীয় ক্ষমতাকে আয়ত্ত করে, তারা বিপুল সংখ্যক খেটে খাওয়া সাধারণ মানুষের উপর, বিপুল সংখ্যক মানুষের উপর তারা তাদের প্রভুত্বকে স্থাপন করছে, এবং এইভাবেই তারা শ্রেষ্ঠত্বের আসনে উপবিষ্ট হচ্ছে। এইভাবেই কার্ল মার্কসের চিন্তাধারা একটা শ্রেণীগত চেতনার ভিত্তিতে এগিয়ে আছে। যদিও পরবর্তীকালে আমরা যে মার্চিস প্যারেটোর যে ধারণা পাচ্ছি, তার সঙ্গে কার্ল মার্কসের চিন্তাধারার কোনো মিল নেই। কার্ল মার্কসের চিন্তাধারায় শুধু একটা শ্রেণীগত শ্রেষ্ঠত্বের ধারণা, একটা শ্রেণীর মানুষ হচ্ছেন এগিয়ে থাকা মানুষ, তাই তারা হচ্ছেন এলিট। কিন্তু মার্চিস প্যারেটো, আমি একটু আগেই বলেছি, বলতে ট্রেন ডাকাতও এলিট হতে পারবেন, একজন চোরও এলিট হতে পারবেন, একজন 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 ব্যাংক ম্যানেজারও এলিট হতে পারবেন, একজন শিক্ষকও এলিট হতে পারবেন, একজন রাজনীতিবিদও এলিট হতে পারবেন। সেখানে কোনো শ্রেণী বিন্যাস নেই। পরবর্তীকালে যে আমরা এলিট ধারণা পাচ্ছি, সেখানে কিন্তু কোনো শ্রেণী বিন্যাস নেই, মানে একটা শ্রেণীর মানুষ এলিট আর অন্য শ্রেণীর মানুষ এলিট হতে পারবেন না, এমন কোনো বিন্যাস নেই। কিন্তু কার্ল মার্কসের চিন্তাধারায় এই শ্রেণীগত বিন্যাসের ধারণাটাই আমরা খুব করে পাচ্ছি, এবং কার্ল মার্কস মনে করেন যে সম্পত্তিবান মানুষই এগিয়ে থাকা মানুষ, এবং তারাই সম্পত্তির জোরে রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করে তারা সকলের বিপুল সংখ্যক সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর প্রভুত্ব করছেন, আধিপত্য ভোগ করছেন, এবং তাদেরকেও তাদের আধিপত্য মেনে নিতে বাধ্য করছেন রাষ্ট্র ক্ষমতার জোরে। রাষ্ট্র ক্ষমতার মধ্যে পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী এবং বিচার বিভাগ, এই তিনটে শক্তিকে তারা ব্যবহার করে, ইচ্ছামতো ব্যবহার করে, বাকি বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপর তাদের প্রভুত্ব, তাদের শাসনাধিকার, তাদের ক্ষমতাকে জাহির করছেন, প্রতিষ্ঠিত করছেন, কার্যকর করছেন। তাই শ্রেণীগত চেতনার ভিত্তিতে কার্ল মার্কসের চিন্তাধারায় শাসক শ্রেণীর মানুষ, সম্পত্তিবান শ্রেণীর মানুষই হচ্ছেন সেই অর্থে এলিট। আমরা যদি এবার আমাদের দেশে আসি, তাহলে এলিটের ধারণা আমরা একটু একটু করে নেতি নেতি করেও যদি এগোই, তাহলে দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারাতেও এলিটের ধারণা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরও দেখাতে চেয়েছেন
যে আমাদের সমাজেও কিছু মানুষ বিপুল সংখ্যক মানুষের উপর প্রাধান্য বিস্তার করছেন, বিপুল সংখ্যক মানুষকে করায়ত্ত করছেন, কবজা করে ফেলছেন, তাদের উপর প্রভুত্ব বজায় রাখছেন এবং তাদের উপর শাসন শোষণের ছড়ি ঘোরাচ্ছেন। তাই তারা এগিয়ে থাকা মানুষ, এলিট বলতে যে এগিয়ে থাকা মানুষ, প্রাগ্রসর মানুষ, প্রকৃষ্টভাবে অগ্রসর মানুষ, সেই এগিয়ে থাকা, ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা মানুষ, বিপুল সংখ্যক মানুষের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম মানুষ, সেই সক্ষম মানুষের ধারণাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় পাওয়া যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত কাছে একজন মানুষ প্রমথ চৌধুরী, তিনি একটি বই লিখেছেন, খুব চটি বই, খুব বেশি হলে 30 থেকে 35 পাতার বইটি, খুব চটি বই, আমি পড়েছি, রায়তের কথা, বইটির নাম রায়তের কথা। আর তার মুখবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 10 থেকে 15 পাতা, এবং এই 15 পাতা মুখবন্ধের মধ্যে, সেই বইটির মুখবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এই এলিটের ধারণাকে সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জানেন তাদের জমিদারি ছিল শিলাইদহেতে, বাংলাদেশ তদানীন্তন বাংলায়, বর্তমানে পূর্ব বাংলাতে তাদের জমিদারি ছিল। তিনি জমিদারি প্রথার রূপটা উপলব্ধি করেছিলেন যখন তিনি রূপনারায়ণ কুল দিয়ে বা গঙ্গা নদী পেরিয়ে, যমুনা নদী পেরিয়ে যখন বাংলাদেশে যাচ্ছেন, তখন তিনি জমিদারির স্বরূপটা উপলব্ধি করতে পেরেছিলেন, জমিদারের স্বরূপটা উপলব্ধি করতে পেরেছিলেন। এবং তিনি দেখেছিলেন জমিদাররা সাধারণ প্রজার উপর অত্যাচার উৎপীড়ন করেন, খাজনা নিয়ে তারা অতিরিক্ত কঠোর আচরণ করেন, এবং এর ফলে জমিদাররা জোর করে বিপুল সংখ্যক মানুষকে তাদের শাসনে শোষণ পীড়ন করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর রায়তের কথা, প্রমথ চৌধুরীর যে বই রায়তের কথা, সেই বইটা লিখতে গিয়ে তিনি এক সুন্দর করে বলেছেন, কোট অ্যান্ড আনকোট, যে জমিদার জমির জোঁক, সে প্যারাসাইট, পরাশ্রিত জীব। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একজন জমিদার হয়েও তিনি বলছেন জমিদার জমির জোঁক, অর্থাৎ জমি কি করে আঁকড়ে নেব, জমি কি করে অন্যের কাছ থেকে নিয়ে নেব, তার জোঁক হচ্ছে জমিদার। এবং সে প্যারাসাইট, মানে সে পরাশ্রিত, সে তার নিজস্ব কিছু নেই, সে ওই জমি ঠকিয়েই বা অপরকে দিয়ে জমি চাষ করিয়ে সে মুনাফা অর্জন করে, তার জীবিকা অর্জন করে এবং তার বাড়তি সঞ্চয় রোজগার করে। সুতরাং জমিদারি ব্যবস্থাকে তিনি এইভাবে উল্লেখ করে বলেছেন যে জমিদার জমির জোক, এবং সেই অর্থে রবীন্দ্রনাথের সময়ে তার চোখে দেখা যে অবস্থা, সেই চোখে দেখা অবস্থাতেই তিনি জমিদার শ্রেণীকে এলিট শ্রেণী বলে মনে করছেন। তিনি জমিদারকে কি করছেন না, জমিদারের অখণ্ড আধিপত্য, জমিদার হয়ে যাচ্ছেন সাধারণ প্রজার মা বাপ, এবং সাধারণ প্রজা তাদেরকে মেনে নিতে বাধ্য হচ্ছেন, এবং সাধারণ প্রজার উপর অখণ্ড আধিপত্য ভোগ করছেন জমিদাররা। এবং জমিদাররা কি করে খাজনা আদায় করবেন তাদের মোসাহেবদের দিয়ে বা তাদের খাজানজি খানার ম্যানেজারকে দিয়ে, শুধু তাই নয়, তারা কিভাবে অন্যের জমি দখল করবেন, কিভাবে নিজেদের জমিকে আরো বাড়িয়ে নেবেন, এই যে চিন্তাধারা, এটা কিন্তু জমিদারদের মধ্যে রয়েছে। এবং বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করা, বিপুল সংখ্যক মানুষকে নিজেদের শাসনে কঠোরভাবে পরিচালিত করা, এটা কিন্তু জমিদারি ব্যবস্থার মধ্যে ছিল। সেক্ষেত্রে যেটা প্লেটো শাসক শ্রেণী বলছেন, অ্যারিস্টটল যেটাকে পুরোহিত শ্রেণী শাসক শ্রেণী বলছেন, অথবা কার্ল মার্কস যেখানে সম্পত্তিবান শাসক শ্রেণীর কথা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে জমিদার শ্রেণীর মানুষজনকে সমাজের এলিট বা এগিয়ে থাকা, ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা মানুষ বলে চিহ্নিত করেছেন। এবং তারা কি করে তাদের খাজনাকে বৃদ্ধি করবেন, কি করে তারা তাদের জমিকে বা জমিদারিকে বর্ধিত করবেন, এটা আমরা লক্ষ্য করে থাকছি জমিদারদের শাসন শোষণের খবরে। একটা উদাহরণ দেওয়া যাক, 2 বিঘা জমি, 2 বিঘা জমি, উপেন একজন সাধারণ দরিদ্র কৃষক, তার মাত্র 2 বিঘে জমি আছে, কিন্তু জমিদার সেই 2 বিঘা জমিটাও নিয়ে নেবে, নিয়ে তার জমিকে, তার জমিদারি এলাকাকে প্রসারিত করবেন বা জমির পরিমাণকে প্রসারিত করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখছেন আমি একটু বলি, কোট অ্যান্ড আনকোট, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা,
পেলে 2 বিঘে, প্রস্থ দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, যে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এইভাবে যে 2 বিঘে জমিটাও নেবার চেষ্টা করছেন জমিদার, এবং সেই বেচারি কাকুতি মিনতি করছেন, কিন্তু সেটা ছাড়লেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কি দেখালেন? পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল বিক্রি সকলি ডিক্রি মিথ্যা দিনার ক্ষতে। জমিদার কি করলেন? আমার নামে মিথ্যা মামলা করে আমাকে জমি থেকে উৎখাত করে দিলেন, এবং সকলেই সব নিজের নামে জমিদার ওই 2 বিঘা জমির ডিক্রি আদায় করে নিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? যখন ওই উপেন আবার কিছুদিন পরে ফিরে এলেন গ্রামে, তখন সে রীতিমতো সন্ন্যাসী। তখন তার নিজের জমিতে আম গাছে আম ফলেছে, হঠাৎ একটা আম হাওয়ায় দুলে তার পায়ের কাছে পড়েছে, সেইটা নিতে গেছে, আর জমিদারের যে লেঠেল সেটা দেখতে পেয়ে জমিদারের কাছে নিয়ে গেছে। জমিদার যা তো গালাগালি দিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তার পারিষদরা বলেন, জমিদার যত বলেন তার পারিষদরা তার চেয়ে দ্বিগুণ বলেন। তখন উপেনের যে উপলব্ধি সেটা হলো এই যে, আমি শুনে হাসি, আঁখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমার জমি চুরি করে তুমি বড়লোক হয়েছ, অথচ তুমি আমাকে বলছো চোর। এই যে অপবাদ, এই অপবাদটাই হচ্ছে এই বিপুল সংখ্যক সাধারণ মানুষের প্রাপ্য। এবং রবীন্দ্রনাথের শেষ উপলব্ধি এই কবিতায়, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মানে এই জমিদাররা, রাজারা প্রজাদের লুণ্ঠন করে তাদের জমিদারি স্ফীত করছেন, তাদের শাসনকে বাড়িয়ে নিচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষের উপর প্রাধান্য বিস্তার করছেন। এটাই এলিটত্বের একটা বড় বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের আরেকটি কবিতা এই প্রসঙ্গে খুব উল্লেখযোগ্য, খুব কাছাকাছি, পুরাতন ভিত্ত। সেখানেও তিনি দেখিয়েছেন যে একজন সাধারণ মানুষের উপর তার প্রভুর কিরকম বিড়ম্বনা, প্রভুর কেমন অনীহা বা বিতৃষ্ণ মানসিকতা, বা প্রভুর কিভাবে তার আর অত্যাচারী মানসিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বেত পায় প্রচুর, বেতন পায় না, অর্থাৎ প্রভুর চরম শাসনাধিকার, প্রভুর চরম শাসনাধীনে সে পড়ে রয়েছে, তবু তার চেতন মানছে না, মানে তার চেতনা খুলছে না, এইরকম একটা অবস্থা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার মধ্যেও এলিট তত্ত্বের ধারণা আমরা পাচ্ছি। এবং এলিট তত্ত্বের যে ধারণা যে সুবিধার দিক থেকে, ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা যে মানুষের সমষ্টি, সেই এগিয়ে থাকা প্রাগ্রসর, প্রকৃষ্ট রূপে অগ্রসর যে মানুষ, সেই ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা মানুষ, সেই মানুষ হচ্ছেন জমিদারি শ্রেণী বা শাসক শ্রেণী। ফলে আমরা যে ট্র্যাডিশনটা আমরা দেখতে পাচ্ছি প্লেটো টু রবীন্দ্রনাথ, সেখানে দেখতে পাচ্ছি যে শাসন ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা মানুষ, সুবিধার দিক থেকে এগিয়ে থাকা মানুষ, সামাজিক আধিপত্যের দিক থেকে এগিয়ে থাকা মানুষ, বিপুল সংখ্যক মানুষের উপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারার মানুষ হচ্ছেন এলিট। প্লেটোর মতে শাসক শ্রেণী, অ্যারিস্টটলের মতে পুরোহিত শ্রেণী শাসক শ্রেণী, কার্ল মার্কসের মতে শ্রেণীগতভাবে সম্পত্তিবান শাসক শ্রেণী, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় যে জমিদারি রূপটা দেখেছেন, জমিদারের যে উৎকট বিভৎস রূপটা দেখেছেন, সেই রূপের মধ্যে দিয়ে জমিদার শ্রেণী হচ্ছেন সুবিধাপ্রাপ্ত শ্রেণী। এবং এই শ্রেণীগুলির বা এই এগিয়ে থাকা মানুষজনের মূল বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজেরাই এগিয়ে নেই,
তারা শুধু ক্ষমতাতেই এগিয়ে নেই, তারা কি করছে না, তারা সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপর তাদের অখণ্ড আধিপত্য প্রতিষ্ঠা করছেন। এই বিপুল সংখ্যক মানুষের উপর অখণ্ড আধিপত্য প্রতিষ্ঠা করতে পারার বৈশিষ্ট্যটাই হচ্ছে এলিট বা এলিট ধারণার বিশেষত্ব বা এলিট গণের বিশেষত্ব। এইবার আমরা এলিট তত্ত্বের যে আধুনিক ধারণা, যেখান থেকে আমরা এলিট শব্দটা পেলাম, সেই এলিট ধারণাতেই আমরা এবার প্রবেশ করব। এলিট কথাটা আমি প্রথমেই বলেছি যে 1823 সালে দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে আমরা দেখতে পাচ্ছি যে এলিট শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে, এর আগে ছিল না। এলিট হতে সমাজের সব দিক থেকে এগিয়ে থাকা মানুষ, এবং এলিট শব্দটা এসেছে ল্যাটিন শব্দ এলিগেয়ার, ELEGERE, এলিগেয়ার থেকে। এলিগেয়ার মানে হচ্ছে যে টু সিলেক্ট, টু ইলেক্ট, টু নমিনেট, কিছু নির্বাচিত করা, অর্থাৎ এলিগেয়ার যে ল্যাটিন শব্দ তার মানে হচ্ছে নির্বাচিত, কিছু নির্বাচিত, সাম ইলেক্টেড পার্সনস, অ ফিউ ইলেক্টেড পার্সনস, সেটাই হচ্ছে এলিগেয়ার। এলিগেট শব্দ মূলত ভার্ব শব্দ, এই ভার্ব হচ্ছে নির্বাচিত করা, এবং এলিগেট থেকে যখন এলিট শব্দটি এলো ইংরেজিতে, তখন তার অর্থ হয়ে গেল কিছু নির্বাচিত, অ ফিউ ইলেক্টেড পার্সনস, অ ফিউ সিলেক্টেড পার্সনস, অ ফিউ নমিনেটেড পার্সনস। এই অর্থে ডিকশনারিতে জায়গা পেল এলিট কথাটা। কিন্তু পরবর্তীকালে এলিটের যে ধারণাটা আমরা পেলাম সেটা হচ্ছে ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং আমরা দেখতে পাচ্ছি গেটানো মস্কা এবং রবার্ট মিসেলের চিন্তাধারার মধ্যে থেকে। পরবর্তীকালে আরো অনেকেই বলেছেন, তবে এই তিনজন এই অর্থে প্রতিক্রিয়া। তিনজনের বৈশিষ্ট্য এই জন্যই যে তিনজন আসলে এলিট ধারণাকে উপলব্ধি করেছিলেন মর্মে মর্মে। তারা বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে তাদের এই বক্তব্যগুলোকে পেশ করতে পেরেছিলেন। ফলে তাদের চিন্তাধারার মধ্যে এলিটত্বের ধারণা খুব রক্ত মাংসে সুশোভিত, পত্র পুষ্পে সুশোভিত হয়ে উঠেছিল, রক্ত মাংসে খুব উজ্জীবিত হয়ে উঠেছিল তাদের চিন্তাধারাটা। কিরকম না, ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা, এই দুজন মূলত হচ্ছেন ইতালীয় চিন্তাবিদ, এবং অপরদিকে রবার্ট মিশেল, তিনি হচ্ছেন জার্মান চিন্তাবিদ। এই তিনজন চিন্তাবিদের ধারণায় এলিট কেন এলো, তারা এর আগে কেন আসেনি, এই চিন্তাবিদের চিন্তাধারাতেই কেন এলিট ধারণার, এলিট কনসেপ্টে এতটা যৌবন লাভ করলো, এতটা কেন রক্ত মাংসে বলিষ্ঠ হয়ে উঠলো? তার কারণ হচ্ছে এই তিনজন চিন্তাবিদই এলিটের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছিলেন। এলিট ধারণাটার সঙ্গে বা এলিট ব্যক্তিত্বের সঙ্গে তাদের একটা অভিজ্ঞতা লাভ হয়েছিল। এলিট ব্যক্তিত্বের সঙ্গে তাদের সংযোগ বা এলিট ব্যক্তিত্বকে চোখে চাক্ষুষ করার, প্রত্যক্ষভাবে উপলব্ধি করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটেই তারা কিন্তু এলিট ধারণাকে খুব সুন্দরভাবে পেশ করতে পেরেছিলেন। ইতালীয় চিন্তাবিদ ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা, এরা কিন্তু ইতালীয় সমাজে তখন মুসোলিনির ফ্যাসিবাদী শাসন দেখছেন। মুসোলিনি একচেটিয়া প্রাধান্য ভোগ করছেন, শাসন ক্ষমতায় চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, এবং তার ক্ষমতাকে মেনে নিতে হচ্ছে ইতালির বাকি সকল মানুষকে। ইতালির সকল মানুষকে ওই ফ্যাসিবাদী শাসন মেনে নিতে হচ্ছে। এই যে মুসোলিনির চিন্তা, বেনিটো মুসোলিনির এই যে একচেটিয়া নেতৃত্বে সকলকে দাপটে রাখা, সকলকে এক বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার যে ক্ষমতা মুসোলিনি দেখিয়েছেন, সেই মুসোলিনির ওই একনায়কতান্ত্রিক শাসন, সেই চরম ক্ষমতা সম্পন্ন শাসনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা। এই মুসোলিনির যে চূড়ান্ত ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ, কেউ তার বিরোধিতা করতে পারছেন, অথচ সকলেই তাকে মেনে নিচ্ছেন, এই যে অবস্থা, এই অবস্থার অভিজ্ঞতায় পেয়েছিলেন ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা। ফলে তাদের পক্ষে খুব সহজ হয়েছিল এলিট ধারণাকে বলার, তাদের পক্ষে খুব সহজ হয়েছিল এলিট নামক একটা কনসেপ্টকে বেশি করে অ্যাকচুয়ালাইজ করা, বেশি করে কনসেপ্টুয়ালাইজ করা, এবং সেটা তারা করতে পেরেছিলেন। হ্যাটস অফ টু দেম, যে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পেরেছিলেন টু দ্য পারফেক্ট পয়েন্ট, পরিপূর্ণ মাত্রায়। অন্যদিকে জার্মান চিন্তাবিদ রবার্ট মিশেল, তিনিও কিন্তু আর একজন ওই রকম চরম ক্ষমতা সম্পন্ন শাসকের শাসনাধীনে ছিলেন, চরম ক্ষমতা সম্পন্ন শাসকের শাসনকে উপলব্ধি করেছিলেন, অভিজ্ঞতায় পেয়েছিলেন। তিনি হচ্ছেন নাৎসি জার্মানির হিটলার। হিটলারের চরম ক্ষমতা সম্পন্ন শাসনকে তিনি চোখে দেখেছেন,
চাক্ষুষ করেছেন এবং তিনি দেখেছেন যে যে জার্মানির মানুষ তটস্থ, জার্মানির মানুষ হিটলারের শাসনকে মেনে নিতে বাধ্য, জার্মানির মানুষ এর উপর হিটলারের চূড়ান্ত শাসন কার্যকর হচ্ছে। এই যে বিপুল সংখ্যক, আমি আগাগোড়া বলছি, বিপুল সংখ্যক মানুষের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম মানুষই হচ্ছেন এলিট। সেই হিটলারকে, সেই বিপুল সংখ্যক মানুষকে, গোটা জার্মানিকে নিজের প্রভাবে ভাসিয়ে দিতে, নিজের প্রভাবে মাতিয়ে রাখতে, নিজের প্রভাবে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন নাৎসি জার্মানির হিটলার। একদিকে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী বেনিটো মুসোলিনির চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন শাসন, অন্যদিকে নাৎসিবাদী হিটলারের চরম ক্ষমতা সম্পন্ন জার্মানিতে শাসন। এই শাসনকে উপলব্ধি করেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন, চাক্ষুষ করেছিলেন, অভিজ্ঞতায় পেয়েছিলেন রবার্ট মিশেল। এই রবার্ট মিশেল তার ভিত্তিতে ওই হিটলারকে সামনে রেখে এলিট তত্ত্বকে তৈরি করেছিলেন। আর এদিকে ভিলফ্রেডো মার্চিস প্যারেটো এবং আমরা দেখতে পাচ্ছি যে গেটানো মস্কা, এরা দুজন ফ্যাসিবাদী চরম ক্ষমতা সম্পন্ন মুসোলিনিকে দেখেছিলেন। ফলে এই দুজন চরম ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বের যে প্রভাব, এই দুজন ব্যক্তিত্বে, একদিকে ইতালির মুসোলিনি, অন্যদিকে জার্মানির হিটলার, এই দুই ব্যক্তিত্বের এই চরম ক্ষমতা সম্পন্ন শাসকের যে শাসন ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, প্রবল ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ, এবং তার প্রতাপে সবাই আতঙ্কিত, তার প্রতাপে সকলে তটস্থ, এই যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটেই আমরা দেখতে পাচ্ছি এলিট তত্ত্বকে তারা তৈরি করতে পারলেন অতি সহজে, যেটা আগে কেউ পারেননি, যেটা আগে তৈরি করার পরিবেশও তারা পাননি। হয়তো প্লেটো, অ্যারিস্টটল, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় আমরা এলিটের ধারণার কিছুটা উদ্ভাস লক্ষ্য করছি। আমি বলছি না এলিটের ধারণা কার্যকর হয়েছে, আমি বলছি উদ্ভাস, প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু এলিট তত্ত্বের কার্যকর রূপ পাওয়া যাচ্ছে এই ভিলফ্রেডো মার্চিস প্যারেটো এবং গেটানো মস্কা। তারা এই দুজন ইতালীয় চিন্তাবিদ মুসোলিনির একচেটিয়া শাসনকে প্রত্যক্ষ করেছিলেন, তার ভিত্তিতে বলতে পেরেছিলেন এলিট কি জিনিস। আর অন্যদিকে রবার্ট মিশেল প্রত্যক্ষ করেছিলেন নাৎসি জার্মানির হিটলারের চরম ক্ষমতা সম্পন্ন শাসন, এবং এর ফলে একদিকে ইতালির মুসোলিনি, অন্যদিকে জার্মানির হিটলার, এই দুইজন ব্যক্তিত্বকে দেখে এই তিনজন চিন্তাবিদ সর্বপ্রথম অত্যন্ত কার্যকর ভাবে, অত্যন্ত জোরালো ভাবে, অত্যন্ত এফেক্টিভ ওয়েতে তারা, আমরা দেখতে পেলাম যে নাম কি এলিটের ধারণা উপস্থাপিত করলেন। ভিলফ্রেড মার্চিস প্যারেটো তিনি কি বললেন? আমি একটু আগেই বলেছিলাম, প্রথমেই শুরু করতে বলেছিলাম যে এই ভিলফ্রেডো মার্চিস প্যারেটো তিনি মুসোলিনির শাসনাধিকার দেখে দেখে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, তার ভিত্তিতে তিনি একটা এলিট কনসেপ্ট তুলে ধরেছিলেন। তিনি কি বললেন? আমি কার্ল মার্কসের সঙ্গে একটু, মার্ক্সীয় চিন্তাধারার সঙ্গে একটু তুলনা করবো, এই জন্যই যে কার্ল মার্কস যেখানে শ্রেণীর ভিত্তিতে বলছেন, একটা শ্রেণীর মানুষ এলিট আর অপর শ্রেণীর মানুষটা এলিট, মানে শাসনাধিকার বঞ্চিত, সর্বহারা, তাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই। কিন্তু ভিলফ্রেড মার্চিস প্যারেটো, মস্কা, তারপরে মিশ্র, এদের চিন্তাধারা কিন্তু শ্রেণীগত এলিট নেই। তাদের মতে এলিট কিন্তু গরিবের ঘরেও এলিট হতে পারে। তাদের মতে সম্পত্তিবানের ঘরেই যে এলিট হবে, ক্ষমতাবানের ঘরেই এলিট হবে তা নয়, তাদের মতে সাধারণ পরিবার থেকেও এলিট হতে পারে। আমি আসছি, একটু বিষয়টা বলে দিই। দেখুন, আমি প্রথমেই শুরু করেছিলাম যে ট্রেন ডাকাতের মধ্যেও এলিট থাকতে পারে। 25 জন ট্রেন ডাকাত আছে, তার মধ্যে যে 10-এ 10 স্কোর করেন, 10-এ 10 পান, তিনি হচ্ছেন এলিট কুলে, ট্রেন ডাকাত কুলে এলিট। অর্থাৎ একবারও ধরা পড়লেন না, অথচ সফলভাবে ডাকাতি করে গেলেন, নিজের পেশায় তিনি সফল, নিজের পেশায় তিনি 100% নম্বর পাচ্ছেন, 10-এ 10। অন্যদিকে যে ডাকাত 10 বার ট্রেন ডাকাতি করে 5 বার ধরা পড়েন, তিনি 5 পেলেন। যিনি 10 বার ডাকাতি করে 10 বারই ধরা পড়েন, তিনি 0 পেলেন, 0। তাহলে এই যে এতগুলি ট্রেন ডাকাত, তার মধ্যে যিনি 10-এ 10 স্কোর করলেন, তিনি এলিট। মানে আমি যদি বলি অসামাজিক কাজকর্ম, সেক্ষেত্রেও একটা এলিট ধারণা রয়েছে। আবার যিনি শিক্ষক হিসেবে খুব প্রতিষ্ঠিত, যিনি সত্যি সত্যি হয়তো ভারতরত্ন পেলেন না, হয়তো শিক্ষারত্ন পেলেন না, কিন্তু যথার্থই ছাত্রছাত্রীদের কাছে জনপ্রিয়, ছাত্রছাত্রী তার শিক্ষায় অভিনন্দিত, গুরুত্ব পেয়েছেন, সেই শিক্ষক সমাজে এলিট।
ঠিক একইভাবে যে ধার্মিক ব্যক্তি ধর্মীয় কুলে তার নিজের প্রভুত্ব বিস্তার করতে পেরেছেন, প্রভাব বিস্তার করতে পেরেছেন, তিনিও এলিট। সুতরাং এলিট ধারণা দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভিলফ্রেডো মার্চিস প্যারেটো তার যে বই দ্য রাইজ অ্যান্ড ফল অফ এলিট, মানে এলিটের উত্থান এবং পতন এই নামের যে বই, সেই বইটাতে সেই বইটাতে তিনি এলিটের ধারণাকে খুব ভালোভাবে বলছেন। এছাড়াও তিনি এলিটের সংজ্ঞাটা দিয়েছেন অবশ্য অন্য বইয়ে, যে বইটাতে তিনি বলছেন যে যে জেনারেল স্টাডিজ অফ সোশিওলজি, যে বইটা দ্য ট্রিয়াটাইজ অফ জেনারেল সোশিওলজি, দ্য ট্রিয়াটাইজ অফ জেনারেল সোশিওলজি বা সাধারণ সমাজতত্ত্বের প্রবন্ধ বলে যে বইটা, সেখানে তিনি এলিটের ধারণা দিয়েছেন। তিনি বলছেন শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, রাজনীতি, ট্রেন ডাকাতি, অন্যান্য যে কোনো কাজ, সমস্ত পেশায় মানুষের মধ্যে, সমস্ত পেশায় যিনি নিজের দক্ষতাকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, যিনি নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং প্রতিষ্ঠা শুধু করেননি, অপর মানুষজনের উপর প্রভাব বিস্তার করতে পেরেছেন, তিনি হলেন এলিট। অর্থাৎ শুধু নিজের প্রভুত্ব তুলে ধরলেন না, প্রভুত্বকে সকলের উপর প্রসারিত করতে পারলেন, নিজের প্রভুত্ব প্রাধান্যকে প্রসারিত করার বৈশিষ্ট্যটাও কিন্তু এলিটত্বের একটা বড় বিশেষত্ব, এবং সেটাও লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারার সক্ষমতাও এলিটের একটা গুরুত্বপূর্ণ দিক। এদিক থেকে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন, রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা, গান বাজনা, সাহিত্য চর্চা, অন্যান্য দুষ্কর্ম হতে পারে, ট্রেন ডাকাতি সমূলক দুষ্কর্ম হতে পারে, সমস্ত পেশার ক্ষেত্রে যে মানুষটি, প্রত্যেকটি পেশার ক্ষেত্রে, সমস্ত বলবো না, প্রত্যেকটি পেশার ক্ষেত্রে যে মানুষটি নিজের প্রভুত্বকে, নিজের শ্রেষ্ঠত্বকে, নিজের দক্ষতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পেরেছেন, সেই পেশার সেই মানুষই হলেন এলিট। এটা হচ্ছে মার্চিস প্যারেটোর ধারণা। তিনি এই ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে আবার ব্যাখ্যা করছেন এলিট এবং অ-এলিট। এলিটের মধ্যেও দুটো ভাগ করছেন, এবং এলিটের মধ্যে দুটো ভাগ করছেন। তিনি বলছেন যে রাজনৈতিক এলিট এবং সাধারণ প্রশাসনিক এলিট বা শাসক এলিট, এবং অন্যদিকে সাধারণ এলিট। শুধু তাই নয়, এবং তিনি তার সঙ্গে এলিট কিভাবে এলিটের জায়গা থেকে সরে যাচ্ছেন এবং কিভাবে সাধারণ মানুষ এলিটে পরিণত হচ্ছেন, এই সমস্ত বক্তব্য তার চিন্তাধারার মধ্যে আছে। তিনি বলছেন মূলত আমরা যে এলিট দেখতে পাচ্ছি তারা হচ্ছে, আমি আবার বলি, তিনি বলছেন যে বিভিন্ন পেশায় এগিয়ে থাকা মানুষই হচ্ছেন এলিট। এবং এই বক্তব্য যদি এলিটের মূল কথা হয়, তাহলে তার মতে হচ্ছেন এলিট হচ্ছে দু রকমের, একটা রাজনৈতিক এলিট আর একটা প্রশাসনিক এলিট, আর একটা হচ্ছে সাধারণ এলিট। এবং এই এলিট তিনি কিভাবে বলছেন, রাজনৈতিক এলিট বা প্রশাসনিক এলিটটা কি না, যারা শাসনাধিকার ভোগ করছেন, যারা শাসনাধিকার ভোগ করে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তারাই হচ্ছেন শাসক এলিট। অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত মানুষ শাসন ক্ষমতা ভোগ করছেন, নিজেদের শাসনে নিজেদের প্রতিষ্ঠা করতে পারছেন, শাসন পরিচালনা করছেন, শাসনে নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারছেন, তারাই হচ্ছেন শাসক এলিট বা রুলিং এলিট। অন্যদিকে আরেক ধরনের এলিট রয়েছেন যারা শাসনাধিকার পাচ্ছেন না, যারা শাসনে নেন, মানে যারা শাসন ক্ষমতায় নেই, যারা সরকারে নেই, কিন্তু তারা নিজেদের ক্ষেত্রে এগিয়ে আছেন, যেমন শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সাধারণ রাজনীতির ক্ষেত্রে যারা এগিয়ে আছেন, গবেষণার ক্ষেত্রে যারা এগিয়ে রয়েছেন, তারা হচ্ছেন এলিট। তবে এই এলিটেরা কিন্তু রাজনৈতিক ক্ষমতা বা শাসনাধিকার প্রাপ্ত এলিট নন, কিন্তু তারা এমন অবস্থায় বিরাজ করছেন, তারা এমন অবস্থায় আছেন, তারা রাজনৈতিক ক্ষমতা বা শাসন ক্ষমতা লাভের জায়গাটাই রয়েছেন। যদি তারা সেই জায়গাটা পেয়ে যান, যদি তারা শাসন ক্ষমতা পেয়ে যান, তারাই আবার শাসক এলিটে পরিণত হয়ে যাবে। তাহলে ভিলফ্রেডো মার্চিস প্যারেটো যে এলিট তত্ত্বের কথা বলেছেন, সেই এলিট তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি শাসক এলিট, মানে যারা শাসনাধিকার পরিচালনা করেন, সরকারি ক্ষমতায় আছেন, যারা শাসন ক্ষমতা ভোগ করে নিজেদের শাসনাধিকারকে বাকি বিপুল সংখ্যক মানুষের উপর, সমাজের বা রাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষের উপর নিজেদের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করছেন, তারাই হচ্ছেন শাসক এলিট। অন্যদিকে অশাসক এলিট, নন রুলিং এলিট, নন রুলিং এলিট বা অশাসক এলিট, তারা শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন সব দিক থেকে এগিয়ে থাকা মানুষ,
তারা শাসনাধিকার প্রাপ্ত নয়, কিন্তু তারা এমন জায়গায় রয়েছে যে শাসনাধিকার যদি তারা কখনো পায়, তারা এবার শাসক এলিটে পরিণত হয়ে যাবেন, অর্থাৎ তারা শাসক এলিটের জায়গাটাই রয়েছেন। তারা তিনি বলছেন, সেই কারণে তিনি বলছেন যে এই যে নন রুলিং এলিট বা অশাসক এলিট, তারা হচ্ছেন যে এলিট ইন ওয়েটিং, মানে ওয়েটিং লিস্টে যেমন আমাদের রিজার্ভেশনে থাকি, যে আমরা ওয়েটিং লিস্টে আস্তে আস্তে আমরা জায়গা পেয়ে যাব, বার্থ পেয়ে যাব, তেমনি এই অশাসক এলিটরাও বার্থ পাওয়ার জায়গায় রয়েছেন। তারা বার্থ যদি পান, তারা যদি সুযোগ পান, শাসন ক্ষমতা পান, তারাও তাহলে শাসক এলিটে পরিণত হতে পারবেন। ভিলফ্রেডো মার্চিস প্যারেটো এদের বলছেন এলিট ইন ওয়েটিং, ওয়েট করে থাকা অপেক্ষমান এলিট, এরা অপেক্ষমান শাসক এলিট, অর্থাৎ এরাও শাসক এলিট হতে পারবেন। এছাড়াও ভিলফ্রেডো মার্চিস প্যারেটো আরেক ধরনের কথা, এলিটের কথা বলেছেন, যে এই এলিটেরা যারা মধ্যবর্তী পর্যায়ে রয়েছেন, যারা শাসন ক্ষমতা পেলে শাসক এলিটে পরিণত হবেন, এবং এই যে এলিটের ধারণা, এই অপেক্ষমান এলিটের ধারণাও তার চিন্তাধারা একটি গুরুত্বপূর্ণ দিক। তাহলে তিনি তিন ধরনের এলিটের কথা বললেন, মূলত তিন ধরনের কথা বললেন। একটা হচ্ছে শাসক এলিট, রুলিং এলিট, আর একটা হচ্ছে নন রুলিং এলিট বা অশাসক এলিট, এবং আরেকটা বললেন অপেক্ষমান এলিট, মানে এই নন রুলিং এলিটের মধ্যে যারা শাসনাধিকারের দিকে এগিয়ে রয়েছেন তাদেরকে নিয়ে এলিট ইন ওয়েটিং বলে চিহ্নিত করেছেন। এটা গেল ভিলফ্রেডো মার্চিস প্যারেটোর ধারণা। এই ভিলফ্রেডো মার্চিস প্যারেটোর ধারণায় কিন্তু এলিট আবার সার্কুলেশন হয়, আবর্তন হয়, সেটা আমরা না হয় পরবর্তী কোনোদিন আলোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে এলিটের ধারণাগুলো বললেন, সেই এলিটের ধারণাগুলো আমরা দেখতে পাচ্ছি মূলত দু ধরনের এলিট, এবং দু ধরনের এলিটের মধ্যে তিনি আর একটা অপেক্ষমান এলিটের কথা বললেন। এরপর আসবো আমরা গেটানো মস্কার চিন্তাধারায়। মস্কার যে বই, তা হচ্ছে দ্য রুলিং ক্লাস, শাসক শ্রেণী বলে যে বইটি লিখলেন, সেই বইটিতে তিনি এলিটের ধারণা দিলেন। তিনি বলছেন যে তিনি অবশ্য এলিট বলতে শাসক এলিটকেই চিহ্নিত করেছেন। আমরা যেমন মার্চিস প্যারেটোর ধারণায় শাসক এবং অশাসক এলিটের ধারণা পেলাম, রুলিং এলিট অ্যান্ড নন রুলিং এলিট, কিন্তু গেটানো মস্কার সরাসরি শাসক এলিটের কথাই বললেন। তিনি শাসক এলিটের কথা বললেন, এবং এই শাসক এলিট কি না, ঠিক একেবারে ইয়ের মতোই, নাকি প্যারেটোর মতোই তিনি বললেন যে শাসনাধিকার সম্পন্ন মানুষ, অর্থাৎ শাসন ক্ষমতার দিক থেকে যারা এগিয়ে আছেন সেই সব মানুষ, শাসন ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত হয়েছেন সেই সব মানুষ, যাদের শাসন ক্ষমতা অন্যদের উপর প্রচারিত হয়েছে সেই সব মানুষ, অন্য বিপুল সংখ্যক মানুষ যাদের শাসন ক্ষমতাকে মেনে নিতে প্রস্তুত বা মেনে নিতে বাধ্য বা মেনে নিচ্ছেন, তারাই হচ্ছেন শাসক এলিট, এবং তারাই হচ্ছেন শাসক এলিট। এইভাবে শাসক এলিটের ধারণা দিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে গেটানো মস্কা তার দ্য রুলিং ক্লাস গ্রন্থে মূলত রুলিং এলিটের কথাই বললেন, শাসক এলিটের কথাই বললেন, রুলিং ক্লাস গ্রন্থে রুলিং এলিটের কথাই বললেন। তবে রুলিং এলিটকে তিনি একটু রাজনৈতিক এলিট নামেও চিহ্নিত করেছেন, আমি আসছি বক্তব্যে। তিনি এই শাসক এলিটকে আবার দুটো ভাগে ভাগ করেছেন, উচ্চস্তরীয় এবং নিম্নস্তরীয়। নিম্নস্তরীয় শাসক এলিট, উচ্চস্তরীয় শাসক এলিট, এইভাবে তিনি এলিট শ্রেণীকে দুভাগে ভাগ করেছেন। আমরা যেমন দেখেছি মার্চিস প্যারেটো যেমন রুলিং এলিট, নন রুলিং এলিটের কথা বলেছেন, এবং কিন্তু গেটানো মস্কা মূলত রুলিং এলিটের কথাই বলেছেন, কিন্তু রুলিং এলিটের মধ্যে দুটো ভাগ করেছেন। কিরকম না, একটা হচ্ছে রুলিং এলিট যারা পুরোপুরি শাসন ক্ষমতা পরিচালনা করছেন, যারা প্রশাসনের সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তকে কার্যকর করছেন, যারা প্রশাসনকে নিজেদের মতো পরিচালনা করছেন, প্রশাসনের উপর তাদের অখণ্ড আধিপত্য, সমাজের বাকি সকল মানুষ তাদের প্রশাসনকে মেনে নিচ্ছেন, তাদের প্রশাসনিক সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিচ্ছেন, তাদের প্রশাসনিক সিদ্ধান্তকে কার্যকর করতে বাধ্য হচ্ছেন। এরা হচ্ছেন শাসক এলিট, উচ্চস্তরীয়, অর্থাৎ যারা প্রশাসনকে পরিচালনা করছেন, প্রশাসনিক প্রভুত্ব, যাদের প্রশাসনিক প্রভুত্ব বাকি সকলের উপর প্রতিষ্ঠিত, এবং বাকি সকলে যাদের প্রশাসনিক কর্মক্ষমতাকে, প্রশাসনিক শাসনাধিকারকে মেনে নিচ্ছেন, তারা হচ্ছেন মূলত উচ্চস্তরীয় এলিট। এবার নিম্নস্তরীয় এলিট আছে, এই শাসক এলিটেরই নিম্নস্তরীয়। প্যারেটো যেখানে বলছেন শাসক এলিট, অশাসক এলিট, মানে এরা শাসক এলিট নয়, কিন্তু গেটানো মস্কা তারা বলছেন শাসক শ্রেণীর মধ্যেই, শাসক এলিটের মধ্যে দুটো ভাগ, একটা উচ্চস্তরীয়, একটা নিম্নস্তরীয়। উচ্চস্তরীয়টা বললাম যে শাসনাধিকার সম্পন্ন,
অন্যদিকে নিম্নস্তরীয়টা কি না, নিম্নস্তরীয় বা লোয়ার লেভেলের যে শাসক এলিট তারা হচ্ছেন মূলত রাজনীতিবিদ, রাজনৈতিক জনমত সংগ্রহকারী, রাজনৈতিক প্রভাব বিস্তারকারী ব্যক্তি, রাজনীতি প্রচারকারী ব্যক্তি, অর্থাৎ রাজনীতির সঙ্গে তারা জড়িত, তারা রাজনীতিরই কারবারি, তারা রাজনীতিতে জনমত সংগ্রহ করছেন, তারা রাজনৈতিক সমীক্ষা করছেন, তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, রাজনীতির সঙ্গে নিজেদের সংযোগ বজায় রেখেই নিজেদের রাজনীতিতে প্রভুত্ব বা প্রাধান্য প্রতিষ্ঠা করছেন, তারা হচ্ছেন মূলত নিম্নস্তরীয় অশাসক এলিট। নিম্নস্তরীয় অশাসক এলিট, মনে রাখবেন নিম্নস্তরীয় অশাসক এলিট এরাও কিন্তু ওই রাজনৈতিক নেতা প্রচারিত রাজনীতিতে তারা প্রচার করছেন, রাজনৈতিক প্রচার কর্ম করছেন, জনমত সংগ্রহ করছেন, জনগণের কাছে নিজেদের বক্তব্য প্রকাশ করছেন। এইবার তারা যদি নির্বাচনে মনোনীত হয়ে কোনো দলের মনোনীত হয়ে এমএলএ এমপি হয়ে যেতে পারেন, তাহলে তারাও মন্ত্রী হয়ে যেতে পারেন, এই তখন তারা শাসক এলিটে পরিণত হয়ে যাবেন। ফলে আমরা দেখতে পাচ্ছি শাসক এলিটেরই দুটো রূপ, একটা হচ্ছে উচ্চস্তরীয় শাসক এলিট, একটা নিম্নস্তরীয় শাসক এলিট। নিম্নস্তরীয় শাসক এলিটটা মূলত রাজনীতির লেভেলে জড়িত, সেই জন্য এলিটের বক্তব্য, গেটানো মস্কার বক্তব্য অনুযায়ী এই নিম্নস্তরীয় প্রশাসনিক এলিট হলো মূলত রাজনৈতিক এলিট। যেভাবেই বলি না কেন, গেটানো মস্কা শাসক এলিটকে দুভাগে ভাগ করেছেন, উচ্চস্তরীয় শাসক এলিট মানে যারা শাসনাধিকার সম্পন্ন, আর একটা নিম্নস্তরীয় যাদেরকে পুরোপুরি রাজনৈতিক এলিট বলছেন, যারা রাজনীতিতে জনমত সৃষ্টি করছেন, জনমত তৈরি করছেন এবং যারা জনগণকে নিজেদের অনুকূলে আনবার চেষ্টা করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, রাজনীতিতে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এবং সুযোগ পেলে তারা শাসকও হয়ে যাবেন, সরকারে চলে যেতে পারবেন এবং সেই জন্যই তাদেরকে তারা গেটানো মস্কা বলছেন শাসক এলিটের আর একটা রূপ বা নিম্নস্তরীয় শাসক এলিট। উচ্চস্তরীয় শাসক এলিট, নিম্নস্তরীয় শাসক এলিট। গেটানো মস্কার বিশেষত্ব কিন্তু আরেকটু জায়গায়, আরেকটু অন্য জায়গায়। গেটানো মস্কা শাসক শ্রেণীর যে এলিট তার দুটো রূপ বলেছেন, এই দুটো এলিট ছাড়াও গেটানো মস্কা কিন্তু আরো এক প্রকার এলিটের কথা বলেছেন, সেটাকে বলছেন সাব এলিট, আধা এলিট বা অর্থ এলিট বা উপ এলিট। উপ এলিট বলে আর একটা শ্রেণীর কথা বলছেন, সেই এলিটটা কি না, আমি মনে রাখতে হবে শাসক শ্রেণীর দুটো রূপ, উচ্চস্তরীয় নিম্নস্তরীয়। নিম্নস্তরীয়টা মূলত রাজনীতির সঙ্গে জড়িত, তাই তারা একেবারেই আদ্যন্তই রাজনৈতিক এলিট, কিন্তু শাসক এলিট, রাজনৈতিক এলিট, এই যে দুটো ভাগ বললাম শাসক এলিটের, এছাড়াও তিনি উপ এলিট বা আধা এলিটের কথা বলেন। সেই আধা এলিটটা কি না, শাসনাধিকার সম্পন্ন নন, রাজনীতিতে প্রভাবশালীও নন, মানে শাসক এলিটের দুটো রূপ চলে গেল। কিন্তু যারা শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, কারখানা পরিচালনা, কর্পোরেশন পরিচালনা, বিভিন্ন সংস্থা পরিচালনা, সংগঠন পরিচালনায় যারা এগিয়ে রয়েছেন, সেই সমস্ত মানুষকে তিনি এলিট বলে চিহ্নিত করেছেন। এদেরকে বলছেন উপ এলিট বা আধা এলিট বা অর্ধ এলিট। তার কারণ এই গবেষক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, বণিক, কারখানার দক্ষ ম্যানেজার, দক্ষ পরিচালক, সংগঠনের দক্ষ সংগঠক, এরাও হচ্ছেন এক ধরনের এলিট। এরাও নিজ পেশায় দক্ষতা অর্জন করেছেন, নিজ ক্ষেত্রে সফল হয়েছেন, এরাও এলিট। তবে ওরা শাসক এলিট নন, মানে ওই তারা শাসনাধিকার সম্পন্ন নন এবং শাসন কার্যে উপস্থিত হওয়ার মতো রাজনৈতিক এলিটও নন। শিক্ষক, চিকিৎসক, গবেষক, শিল্পী, বণিক, ব্যবসা পরিচালনার সঙ্গে যারা দক্ষতা অর্জন করেছেন, সেই সব ব্যক্তিকেও গেটানো মস্কা উপ এলিট বলে চিহ্নিত করেছেন। এই উপ এলিটের ধারণা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে এই যে এই উপ এলিটদের জ্ঞান বুদ্ধি, শিক্ষা, সংস্কৃতিকে কাজে লাগিয়ে এই শাসক এলিটটা কাজ চালায়। লক্ষ্য রাখতে হবে, শাসক এলিট বলে যাদের গেটানো মস্কা প্রথমেই একেবারে সিগনিফাই করে দিচ্ছেন বা যাদের গায়ে স্ট্যাম্প মেরে দিচ্ছেন যে এরা শাসক এলিট, কিন্তু এই শাসক এলিটরাই কিন্তু শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, শিল্পী, গবেষক, এদের জ্ঞান বুদ্ধি নিয়েই কিন্তু মানে কি শাসন পরিচালনা করেন। তাদেরকে কাজে লাগিয়েই, তাদের দক্ষতাকে কাজে লাগিয়েই শাসক এলিটরা শাসন পরিচালনা করেন। ফলে গেটানো মস্কা এই উপ এলিটদেরও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং উপ এলিটরা তাদের জ্ঞান বুদ্ধি পরামর্শ প্রোভাইড করে, জ্ঞান বুদ্ধি পরামর্শ সাপ্লাই দিয়ে শাসক এলিটকে শাসন পরিচালনা করতে সাহায্য করে থাকেন। ফলে এলিটের যে ধারণা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপ এলিটের ধারণা, সেই উপ এলিট হচ্ছেন শিক্ষক, চিকিৎসক, শিল্পী, গবেষক, কারখানার দক্ষ সংগঠক, সংগঠনের দক্ষ পরিচালক, এরাও হচ্ছেন উপ এলিট। এরাও কিন্তু এগিয়ে থাকা মানুষ নিজেদের পেশার ক্ষেত্রে। এইরকম ভাবে গেটানো মস্কা আমরা দেখতে পাচ্ছি প্রথমত
এলিট বলতে শাসক এলিটের কথা বললেন, শাসক এলিটকে দুটো ভাগে ভাগ করলেন, উচ্চস্তরীয় নিম্নস্তরীয়, এবং নিম্নস্তরীয় যে শাসক এলিট সেটা মূলত রাজনৈতিক এলিট, এবং এছাড়াও শিক্ষক, চিকিৎসক, শিল্পী, গবেষক, যারা জ্ঞান বুদ্ধিতে এগিয়ে আছেন, যারা নিজেদের পেশায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন, তারা উপ এলিট, এবং এই উপ এলিটদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে শাসক এলিটরা নিজেদের শাসন ক্ষমতাকে পরিচালনা করছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি গেটানো মস্কা এলিটের ধারণা উপস্থাপিত করলেন। এরপর আসবো আরেকজন চিন্তাবিদ, রবার্ট মিশেল। রবার্ট মিশেল আমি প্রথমেই বলেছি জার্মান চিন্তাবিদ, তিনি নাৎসিবাদী জার্মানির নাৎসিবাদী নেতা, হিটলারের শাসনাধিকারকে প্রত্যক্ষ করেছেন, হিটলারের একচেটিয়া চরম ক্ষমতার শাসনকে, দুর্দণ্ড প্রতাপ শাসনকে লক্ষ্য করেছেন, এবং এর ফলে গেটানো মস্কাও শাসন এলিটের ধারণাকে উপলব্ধি করতে পেরেছিলেন, চাক্ষুষ করতে পেরেছিলেন, এবং মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন এলিট বলতে কি বোঝায়, এলিট কি অর্থ বহন করে, এলিটের মূল বক্তব্যটা কি, এটা তিনি যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছিলেন মার্চিস প্যারেটো এবং গেটানো মস্কার মতো। এবং রবার্ট মিশেল কি করলেন? রবার্ট মিশেলও একটি বই লিখলেন। রবার্ট মিশেল যে বইটি লিখলেন, বইটির নাম দ্য পলিটিক্যাল পার্টিজ, a sociological study of the oligarchic tendencies of modern democracies. Oligarchic tendencies of modern democracies, আধুনিক গণতন্ত্রের স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটার সোশিওলজিক্যাল স্টাডি, সমাজতাত্ত্বিক অনুশীলন, এটা হচ্ছে তার বইয়ের নাম। পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দলসমূহ, কোলন, a sociological study of the oligarchic tendencies of modern democracies, অর্থাৎ বইটার নাম হচ্ছে রাজনৈতিক দলসমূহ বা রাজনৈতিক দল কোলন আধুনিক গণতন্ত্র সমূহের স্বৈরতান্ত্রিক প্রবণতার সমাজতাত্ত্বিক অনুশীলন, এই হচ্ছে তার বইয়ের নাম। এই বইটাতে তিনি এসে একেবারে পরিষ্কার হয়ে জানালেন এলিটটা কি হতে পারে। তিনি বলছেন এলিট হচ্ছেন যে কোনো সংগঠনের দক্ষ পরিচালক, যে কোনো সংগঠন। তিনি অবশ্য সংগঠন বলতে তিনি অ্যাজ সাচ বা জেনারেলি বা তিনি একটা জেনারিক টাইটেল হিসেবে সংগঠন বলছেন বটে, তিনি কিন্তু আসল আলোচনা করছেন পলিটিক্যাল পার্টিকে নিয়ে। তিনি বলছেন যে যে কোনো সংগঠন, রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের মতো যে কোনো সংগঠনের দক্ষ পরিচালক তিনি হচ্ছেন এলিট। অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে কোনো সংগঠনে, সে স্কুল কলেজ হতে পারে, সে মসজিদ মন্দির গুরুদ্বারা গির্জা হতে পারে, সে ব্যাংক কলকারখানা হতে পারে, সেটা মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাব বা অন্য কোনো ক্লাব হতে পারে। যে কোনো সংগঠনের কিছু কর্তা ব্যক্তি আছেন যারা খুব দক্ষতার সাথে সেই সংগঠনকে পরিচালনা করেন, যাদের দক্ষতা সংশয়াতীত হয়ে পড়েছে, যাদের দক্ষতাকে মেনে নিতে বাকি সদস্যরাও অনুপ্রেরিত বা উদ্বুদ্ধ বা প্ররোচিত বা বাধ্য। হ্যাঁ, এইরকম সংগঠনের কিছু কর্তা ব্যক্তি আছেন যারাই কিন্তু সংগঠনটাকে নিজের দক্ষতায়, নিজের বিদ্যা বুদ্ধিতে, নিজেদের কার্যকরী ক্ষমতার মধ্য দিয়ে পরিচালনা করছেন। প্রত্যেকটা সংগঠনের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। ধরুন এ একটা দল, রাজনৈতিক দল, বি একটা রাজনৈতিক দল, সি একটা রাজনৈতিক দল, ডি একটা রাজনৈতিক দল। প্রত্যেকটা ব্যক্তির মাথায় কিছু ব্যক্তি বসে রয়েছেন যারা গোটাটাকে নারিশ এন্ড নার্চার করছেন, যারা গোটাটাকে পরিচালনা করছেন। তাদেরকে পলিট ব্যুরো বলতে পারেন, তাদেরকে হাইকমান্ড বলতে পারেন, বা তাদেরকে কর্মকর্তা বলতে পারেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে এরকম উচ্চ স্তরে, একেবারে উঁচু লেভেলে কিছু কর্তা ব্যক্তি বসে রয়েছেন যাদের অঙ্গুলি হেলনে বা যাদের নির্দেশে সেই পার্টি সংগঠনটা চলছে। এই পার্টি সংগঠনের যে উচ্চস্তরীয় বা কর্মকর্তা সুলভ যে সমস্ত মানুষ, যাদের নির্দেশ অনুযায়ী প্রশাসন পরিচালিত হচ্ছে, যাদের নির্দেশ অনুযায়ী পার্টি পরিচালিত হচ্ছে, সেই পরিচালনা করার যে ব্যক্তি, বিশেষ কিছু গুটি কয়েক কিছু ব্যক্তি, তাদেরকেই আমরা বলতে পারি মিশেলের মধ্যে তারাই হচ্ছেন এলিট। পলিটিক্যাল পার্টির এই যে চিন্তাধারা, এই চিন্তাধারার মধ্যে দিয়ে তিনি বলছেন কি অলিগার্কিক টেন্ডেন্সিস, স্বৈরতান্ত্রিক মানসিকতা, স্বৈরতান্ত্রিক প্রবণতা, মডার্ন ডেমোক্রেসি। তিনি আসলে তার বক্তব্যটা হচ্ছে যে প্রত্যেক গণতন্ত্র আমরা নামে বলছি বটে, কিন্তু প্রত্যেকটা গণতন্ত্রের মধ্যেই, গণতন্ত্র মানে আপনারা জানেন দেয়ার ইজ মোর দ্যান ওয়ান পলিটিক্যাল পার্টি,
গণতন্ত্র বলতে যেখানে এমন একটা দেশ, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে একাধিক রাজনৈতিক দল থাকবে। দেয়ার ইজ মোর দ্যান ওয়ান পলিটিক্যাল পার্টি। সেটা দুটো হতে পারে, লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বা ব্রিটেনের মতো দুটো পার্টি প্রাধান্যমূলক দুটো পার্টি হতে পারে, যে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, দুটো মানে অন্তত দুটো। দেয়ার ইজ মোর দ্যান ওয়ান পলিটিক্যাল পার্টি, একটার চেয়ে বেশি দল থাকবে। আবার ভারতবর্ষের মধ্যে 25 ঘন্টা দলও থাকতে পারে ভারতবর্ষের মতো দেশে, কিন্তু একাধিক দল থাকতে হবে। এইবার আমরা উদার গণতন্ত্রের যে বৈশিষ্ট্য বলছি, একাধিক রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক দলগুলির মধ্যে মুক্ত প্রচার থাকবে, রাজনৈতিক দলগুলি স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক দলগুলি নির্বাচনে জয়লাভ করে স্বাধীনভাবে সরকার গড়তে পারবে। এই যে উদার গণতন্ত্রের যে ধারণা, এই উদার গণতন্ত্রের এই ধারণাটা কিন্তু তিনি দেখাতে চেয়েছেন যে আধুনিক গণতন্ত্রগুলিতে এই উদার গণতান্ত্রিক মানসিকতা কিন্তু নেই, বরং এসে গেছে স্বৈরতান্ত্রিক মানসিকতা। তার কারণটা কি? প্রত্যেক পার্টির মধ্যেই উচ্চ স্তরে কিছু ব্যক্তি একেবারে কন্ট্রোল করছেন, তাদের হাতে রিমোট, তাদের হাতে পার্টি রিমোট। কে নমিনেটেড হবেন, কে পার্টি ক্যান্ডিডেট হবেন, কে পার্টি ক্যান্ডিডেট হবেন না, বা কাকে নমিনেট করা যেতে পারে, বা কাকে দিয়ে কাজ করা যেতে পারে, কে গভর্নিং বডিতে আসবেন, গভর্নিং বডি না বলুন ম্যানেজিং কমিটিতে আসবেন, পার্টির পরিচালন সমিতিতে আসবেন, বা কারা এক্সিকিউটিভ কাউন্সিলে যাবেন, কারা সাধারণ সদস্য হবেন, যারা এটা গোটাটাই নিজেদের মতো করে পরিচালনা করছেন, সেই কিছু মানুষই হচ্ছেন এলিট। পার্টি সংগঠনের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ চূড়ান্ত ক্ষমতাকে কবজা করে ফেলেছে। এই কিছু মানুষ যে চূড়ান্ত ক্ষমতাকে নিজের হাতে একেবারে করায়ত্ত করে ফেলেছে, তাদের নির্দেশে গোটা পার্টিটা চলছে। ফলে পার্টিতে এসে গেছে স্বৈরতান্ত্রিক মানসিকতা। কোন দল নয়, প্রত্যেক পার্টির মধ্যে এসে গেছে এই স্বৈরতান্ত্রিক মানসিকতা, অলিগার্কিক টেন্ডেন্সিস। এই অলিগার্কিক টেন্ডেন্সিস এর জন্য মডার্ন যে লিবারেল ডেমোক্রেসি, সেই লিবারেল ডেমোক্রেসি গুলো কেমন যেন তাদের জনগণতান্ত্রিক মানসিকতা থেকে সরে যাচ্ছে। মুখে আমরা বলছি উদার গণতন্ত্র, কিন্তু আমাদের উদার গণতন্ত্রের জন্য যে জনগণতান্ত্রিক চেতনা, জনগণকে গুরুত্ব দেওয়ার যে চেতনা, সাধারণ জনগণের অংশগ্রহণের সমৃদ্ধ শাসন ব্যবস্থার যে চেতনা, সেটা কিন্তু ভেঙে খান খান হয়ে যাচ্ছে এই অলিগার্কিক টেন্ডেন্সিস অফ দ্য মডার্ন ডেমোক্রেসি। এবং রাজনৈতিক দলগুলি, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলির মধ্যেই ঊর্ধ্বস্তরীয় উচ্চস্তরে যে ক্যান্ডিডেটরা রয়েছেন, মানে পরিচালকেরা রয়েছেন, তাদের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং তাদের নির্দেশী পার্টি পরিচালিত হচ্ছে। ফলে মডার্ন ডেমোক্রেসি গুলো নামের লিবারেল ডেমোক্রেসি হলেও আদৌ লিবারেল থাকতে পারছেন না। এই বক্তব্যটাই মূলত তার বইটাতে মধ্যে আছে, পলিটিক্যাল পার্টিস, আ সোশিওলজিক্যাল স্টাডি অফ দ্য অলিগার্কিক টেন্ডেন্সিস অফ মডার্ন ডেমোক্রেসিস। এই বক্তব্যটাই এই বইয়ের মধ্যেই রয়েছে। কিন্তু এটা কিন্তু তার মূল বক্তব্য এটা হলেও আসল জায়গাটা হচ্ছে এই যে তিনি দেখাতে চেয়েছেন রাজনৈতিক দলের মতো প্রত্যেকটা সংগঠন, সেটা ব্যাংক হতে পারে, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সেটা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সেটা ব্যাংক অফ বরোদা হতে পারে, সেটা অ্যাক্সিস ব্যাংক হতে পারে, সেটা এইচডিএফসি ব্যাংক হতে পারে, অথবা সেটা কোনো ক্রীড়াগত সংগঠন হতে পারে, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, মহামেডান ক্লাব, স্পোর্টিং ক্লাব, এরিয়ান্স ক্লাব, হোয়াট এভার ইট বি, প্রত্যেকটা ক্লাবে বলছেন। আবার তিনি ধর্মীয় দিক থেকে গির্জা, মন্দির, মসজিদ, গুরুদ্বার, সমস্ত সংগঠন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত সংগঠন, ক্রীড়াগত সংগঠন, সমাজসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটা সংগঠনের মাথায় বসে রয়েছেন ক্ষমতাওয়ালা কিছু মানুষ। এই ক্ষমতাওয়ালা কিছু মানুষই গোটা সংগঠনটাকে পরিচালনা করছেন, গোটা সংগঠনটাকে নিজের কর্তৃত্বে নিয়ন্ত্রণ করছেন। ফলে এই যে কিছু মানুষ, প্রত্যেকটা সংগঠনের কিছু মানুষ প্রত্যেকটা সংগঠনকে নিজেদের মতো পরিচালনা করছেন এবং সেই সংগঠনের বাকি সকলের উপর চূড়ান্ত ক্ষমতা আধিপত্য ভোগ করছেন, এবং এরাই হচ্ছেন সেই অর্থে এলিট। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রবার্ট মিশেল তার এলিটের ধারণা উপস্থাপিত করেছেন সংগঠনগত চেতনার মধ্যে দিয়ে। তিনি সংগঠন বলতে যদিও পলিটিক্যাল পার্টিকে একটা সংগঠন ধরে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তার বক্তব্যটা হচ্ছে অ্যাজ সাচ জেনারেলি বা জেনারিক ওয়েতে তিনি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা সংগঠনের মাথার উপর বসে রয়েছেন কিছু চূড়ান্ত ক্ষমতাধর মানুষ। সেই ক্ষমতাধর মানুষ সমস্ত সংগঠনটাকে পরিচালনা করছেন এবং তার মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে এলিটের ধারণা। এইরকম ভাবে আমরা এলিট ধারণার একটা বিকাশ লক্ষ্য করছি। there is a huge development of the concept of elite এই তিনজন চিন্তাবিদের মধ্যে দিয়ে, ভিলফ্রেডো মার্চিস প্যারেটো, গেটানো মস্কা এবং রবার্ট মিশেল, এই তিনজনের মধ্যে দিয়েই আমরা মূলত দেখছি যে এলিট তত্ত্বের ধারণা প্রথম কার্যকরী রূপ, মানে খুব বলিষ্ঠ রক্ত মাংসে বলিষ্ঠ যৌবন লাভ করলো
এই তিনজন চিন্তাবিদের মধ্যে। পরবর্তীকালে বার্নহাম, সি রাইট মিলস, হ্যারল্ড ল্যাসওয়েল ইত্যাদি চিন্তাধারার মধ্যেও আমরা পাই। কিন্তু এই তিনজন চিন্তাবিদের মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি এলিটের ধারণা খুব বলিষ্ঠ রূপ লাভ করলো। তবে এই তিনজনের ধারণার মধ্যে এলিট শব্দটা এলো, একেবারে এলিট কনসেপ্টটা ডাইরেক্টলি এলো, কিন্তু এলিট কনসেপ্টটি এলেও এই এলিটের ধারণা কিন্তু, এই এলিটের ইতিহাস কিন্তু অনেক পিছনে নিহিত রয়েছে সেই প্লেটো অ্যারিস্টটলের সময়। এবং সেই প্লেটোর চিন্তাধারার মধ্যেও আমরা দেখেছি ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা, বিদ্যা বুদ্ধির দিক থেকে এগিয়ে থাকা ক্ষমতাবান শ্রেণী বা শাসক শ্রেণী হচ্ছেন সেই অর্থে এলিট শ্রেণী। অ্যারিস্টটলের মধ্যে পুরোহিত শ্রেণী এলিট শ্রেণী, শাসক শ্রেণী এলিট শ্রেণী। কারণ পুরোহিত শ্রেণীর প্রাজ্ঞতা, পুরোহিত শ্রেণীর পৌরোহিত্য কর্ম, পুরোহিত শ্রেণীর যে সুপরামর্শ শাসকের প্রতি, সেগুলোও দিয়েই শাসক পরিচালনা করছেন। ফলে পুরোহিত শ্রেণী শাসক শ্রেণী হচ্ছেন এলিট শ্রেণী। আবার কার্ল মার্কসের মধ্যে সম্পত্তিবান শ্রেণী, হ্যাভস ক্লাস, প্রপার্টিয়েট ক্লাস, যারা প্রপার্টির জোরে রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করে গোটা রাষ্ট্রের উপর শাসন ক্ষমতা বিস্তার করেছে, বাকি সকল মানুষের উপর প্রতিষ্ঠা করেছেন। ফলে কি বাকি সকল মানুষের উপর নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করেছে। ফলে এই কার্ল মার্কসের মতে শ্রেণীগতভাবে সম্পত্তিবান শ্রেণী হচ্ছেন, সম্পত্তিবান শাসক শ্রেণী হচ্ছেন এলিট শ্রেণী। পরবর্তীকালে আমরা বলেছি রবীন্দ্রনাথের মতে জমিদার শ্রেণী, যারা চূড়ান্ত আধিপত্য ভোগ করে বিপুল সংখ্যক দরিদ্র কৃষককে নিজেদের শাসনের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন, তারা শাসক শ্রেণী। কিন্তু এলিট কনসেপ্টটা পুরোপুরি ভাবে পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতালীয় চিন্তাবিদ ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা চিন্তাধারার মধ্যে, এবং সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যে জার্মান চিন্তাবিদ রবার্ট মিসেলের চিন্তাধারার মধ্যে। যেভাবেই বলি না কেন, এলিট হচ্ছে মূলত শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন সমস্ত দিক থেকে এগিয়ে থাকা মানুষের সমষ্টি হচ্ছে এলিট। অর্থাৎ প্রত্যেকটা পেশার মানুষ, শিক্ষকতার মানুষ, ব্যাংক কর্মচারী সমিতির মানুষ, ম্যাজিস্ট্রেট সমিতির মানুষ বা বিচারক সমিতির মানুষ, তারপরে আমরা বলবো যে ক্রীড়াক্ষেত্রের মানুষ, ধর্মক্ষেত্রের মানুষ, প্রত্যেকটা পেশার ক্ষেত্রের মানুষ যারা নিজেদের প্রাধান্যকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, যারা নিজেদের প্রাধান্যকে তুলে ধরতে পেরেছেন, এবং যারা নিজেদের প্রাধান্যকে নিজেদের পেশার মানুষের উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন, নিজেদের পেশার বিপুল সংখ্যক মানুষের উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তারাই হলেন সেই অর্থে এলিট। এবং এইভাবেই এলিটের ধারণাটা আমরা বিকাশ লক্ষ্য করে থাকি। সুতরাং আমাদের এটাই বলতে হবে যে এলিট যে ধারণা, সেই ধারণা হলো মূলত শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন সব দিক থেকে এগিয়ে থাকা মানুষ। এবং যে কারণেই ভিলফ্রেডো মাচিস প্যারেটো বারবার জানাতে চাইছেন যে ট্রেন ডাকাতি করেও যে পার পেয়ে যায় যে ট্রেন ডাকাত, সেই হচ্ছে ট্রেন ডাকাত কুলের মধ্যে, ট্রেন ডাকাতদের মধ্যে সেরা ট্রেন ডাকাত, সেই হচ্ছে ট্রেন ডাকাত কুলের মধ্যে এলিট। এইরকম ভাবে আমরা এলিট ধারণাকে সুস্পষ্টভাবে পেলাম ভিলফ্রেডো মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা, দুজন ইতালীয় চিন্তাবিদ, এবং জার্মান চিন্তাবিদ রবার্ট মিসেলের চিন্তাধারার মধ্যে। এইভাবে আমরা এলিটের ধারণার উদ্ভাস এবং বিকাশ লক্ষ্য করে থাকি। উদ্ভাসটা বলবো, এই তিনজনের আগের অংশটাকে উদ্ভাস বলবো, আর বিকাশটাকে বলবো আমরা এই মাচিস প্যারেটো, গেটানো মস্কা এবং রবার্ট মিসেলের চিন্তাধারার মধ্যে দিয়ে। পরবর্তীকালে বিকাশটাকে আরো সুস্পষ্ট রূপ লাভ করলো, বিকাশটা আরো অনেক বেশি কার্যকর রূপ লাভ করলো, পরিণতি লাভ করলো টিম বার্নহাম, সি রাইট মিলস, হ্যারল্ড ল্যাসওয়েলের চিন্তাধারার মধ্যে। সুযোগ হলে আমরা পরে কোনোদিন আমরা ওই বিষয়ে আলোচনা করব। এবং আমরা মাচিস প্যারেটো এবং গেটানো মস্কা কিভাবে এলিট থেকে অ এলিটে যাওয়া, আবার অএলিট থেকে কিভাবে আসা, শাসক থেকে অশাসক এলিটে যাওয়া, অশাসক এলিট থেকে শাসক এলিটে যাওয়া, শাসক এলিটের মধ্যে কিভাবে আসা যাওয়া হচ্ছে, সার্কুলেশনটা হচ্ছে, এই সার্কুলেশন অফ এলিটটাও আমরা দরকার হলে কোনো এক সময় আলোচনা করব। সেটাও একটা ইন্টারেস্টিং টপিক আমাদের রাজনৈতিক সমাজতত্ত্বের ইতিহাসে। মোটামুটি ভাবে এলিট তত্ত্বের রাজনীতির বক্তব্য এই পর্যন্তই। আমি সকলকে আমার ধন্যবাদ জানাবো, সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাবো, এবং সকল আমার হৃদয় প্রতিম শ্রোতাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। অন্তত এলিট তত্ত্বের মতো একটা নিরস বিষয়কে নিয়ে আমি আলোচনা করলাম, এবং আপনারাও আমার নিরস আলোচনাকে হয়তো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে মন দিয়ে শুনছেন। সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা, এইরকম একটি খুব কঠিন বিষয়কে বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ সকলকে।
শিবদা কিছু কোশ্চেন আছে নাকি? স্যার কিছু কোশ্চেন এসেছে। হ্যাঁ বলো। আহ, আমি মার্কসের মতে তুমি তাহলে স্যার কোশ্চেনটা বলছি আমি। হ্যাঁ বলো, তুমি বলো, কারণ আমি চোখে দেখতে পাচ্ছি না খুব একটা, আলোর মধ্যে আছি তো। হ্যাঁ বলো, হ্যাঁ স্যার, হ্যাঁ। বলো বলো। মার্কসের মতে তাহলে এলিট বলতে কোন শ্রেণীকে বোঝানো হচ্ছে? বুর্জোয়া শ্রেণী, এটা জিজ্ঞাসা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, বুর্জোয়া শ্রেণী যারা শাসন ক্ষমতায় আছে, যাদের টাকা পয়সা আছে, ওই যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। ওই যে বুর্জোয়া শ্রেণী, সে কি করছে না, তার সম্পত্তির জোরে, তার মুনাফার জোরে, তার পুঁজির জোরে, বুর্জোয়া শ্রেণী তার পুঁজির জোরে কলকারখানা একটার পর একটা স্থাপন করছে, এবং সেই কলকারখানাতেই তারা কি করছেন না, বিপুল সংখ্যক শ্রমিককে শোষণ করছেন। সেই কলকারখানা একটার পর একটা কলকারখানায় 100 জন, 10টা কলকারখানায় 1000 জনকে শোষণ করছেন, এবং তারা এই পুঁজির জোরেই তারা রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করছেন, রাষ্ট্রকে তারা নিজের দখলে নিয়ে শাসন ক্ষমতা লাভ করছেন। ফলে কার্ল মার্কসের মতে বুর্জোয়া শ্রেণী হচ্ছে, আমি যেটা বুর্জোয়া শব্দটা এর আগে বলিনি, কিন্তু সম্পত্তিবান শাসক শ্রেণী বলেছি। আমি অন্তরাকে ধন্যবাদ দিই যে এই জন্য যে ও সঠিক জায়গাটাকে আমাকে বলবার জায়গা করে দিয়েছে। হ্যাঁ, বুর্জোয়া শ্রেণী হচ্ছে কার্ল মার্কসের মতে সেই অর্থে এলিট শ্রেণী। যদিও যদিও একটা যদিও আছে, এলিট কথাটি কিন্তু কার্ল মার্কস কখনোই বলেননি। আমি এলিটের ধারণা যেভাবে ব্যাখ্যা করছি, সেই ধারণাটার উদ্ভাস কার্ল মার্কসের মধ্যে পাওয়া যায়। সেই উদ্ভাসের লক্ষ্য করে, সেই সূচনাটাকে লক্ষ্য করে যদি আমি বলি, তাহলে তাহলে আমি বলবো যে বুর্জোয়া শ্রেণী সম্পত্তিবান পুঁজিপতি শ্রেণী, বুর্জোয়া শ্রেণী হচ্ছে সেই অর্থে এলিট শ্রেণী। অবশ্য অন্তরাকে একটু জানিয়ে দেবো, আমার খেয়াল পড়লো, সেটা হলো এই যে বুর্জোয়া শ্রেণীকে পাবো আধুনিক কলকারখানা সমৃদ্ধ সমাজের ক্ষেত্রে, বুর্জোয়া শ্রেণীকে পাচ্ছি আধুনিক কলকারখানা সমৃদ্ধ সমাজের ক্ষেত্রে, কিন্তু কলকারখানা সমৃদ্ধ বুর্জোয়া শ্রেণীর আগেও কিন্তু এলিট শ্রেণীর ধারণা কার্ল মার্কসের মতে আছে। সেটা হচ্ছে সামন্ত যুগে, সেখানে তো বুর্জোয়া শ্রেণী ছিল না, কলকারখানার মালিক পুঁজিপতি শ্রেণী ছিল না, সেখানে ছিল সামন্ত প্রভু মানে জমিদাররা, তার আগে ছিল দাস মালিকরা দাস যুগে। ফলে সম্পত্তিবান শাসন ক্ষমতা সম্পন্ন মানুষ, দাস যুগে দাস মালিক, সামন্ত যুগে সামন্ত প্রভু, এবং 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 আধুনিক কলকারখানা সমৃদ্ধ পুঁজিবাদী যুগে পুঁজিপতি বা বুর্জোয়া, এরা সকলেই কিন্তু কার্ল মার্কসীয় চিন্তাধারায় সেই অর্থে এলিট শ্রেণী। আর কোনো প্রশ্ন আছে? শিবদা কিছু কোশ্চেন তাহলে দেখাও। স্যার আর কোশ্চেন নেই। আর কোশ্চেন নেই, ঠিক আছে, ধন্যবাদ স্যার। বেশ। শত ব্যস্ততার মাঝেও আজকে আপনার এই মহামূল্যবান সময় বের করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং আপনার তথ্য সমৃদ্ধ আলোচনার আঙ্গিনে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, সেই জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পোবর বা এলিট তত্ত্বের সমাজতত্ত্ব। সে বিষয়টি আমাদেরকে এত সুন্দরভাবে, এত ভালোভাবে বুঝিয়েছেন, সত্যি স্যার আমরা মানে কৃতজ্ঞ। এছাড়াও আপনার অসংখ্য লেখা বই রয়েছে, সেখানেও আমাদেরকে জীবনে চলার পথে অনেকটাই সাহায্য করে। এবং তাছাড়া পাশাপাশি আজকে আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গির আলোকে সামনাসামনি পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। তাছাড়া পর্দার আড়ালে যে সমস্ত সদস্যবৃন্দ বা দর্শক মন্ডলী কোশ্চেন করেছিল, তাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে তাদের যে দ্বিধা ছিল, সেই দ্বিধাটা দূর করেছেন, সেজন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞানের সকল সদস্য এবং সদস্যদের, এবং পর্দার আড়ালে যে সমস্ত সদস্য মন্ডলী আমাদের এই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যেতে এবং সাফল্যমণ্ডিত করতে সচেষ্ট হয়েছেন, তাদেরকেও সর্বশেষে স্যারকে আবারও একবার ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠচক্রের সকল সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে। স্যার এইভাবে আমাদের পাশে থাকবেন, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এবং মানে স্যারকে আমরা আবার সামনের মাসের শেষ সপ্তাহে শেষ রবিবারে স্যারের আলোচনা শোনার অপেক্ষায় রইলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। মহিম, তোমাকেও ধন্যবাদ, আমি তোমাকে প্রথম দেখছি, খুব ভালো থেকো মহিম। হ্যাঁ তারপরে তারপরে শিবু, তারপরে গৌর, তোমরা সকলেই আমার শুভেচ্ছার জন্য খুব ভালো থেকো। তোমাদের এই শিক্ষা বিস্তারের প্রয়াস
আরো এগিয়ে চলুক। আমার আন্তরিক শুভেচ্ছা রইল তোমাদের সাথে। সকলেই খুব ভালো স্যার, থেকো এবং সকল হ্যাঁ দর্শক স্যার, শ্রোতাকে আমার আমার আন্তরিক অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে নতুন 2022 সালের আগাম শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। নমস্কার, আপনাকে শুভেচ্ছা স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে।